হ্যালো হ্যালো এবং ওয়েলকাম সবাইকে আজকের আমাদের কেমিস্ট্রি ক্লাসে। আজকে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ করে ফেলবো এবং এর পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটার উপরে কিছু এক্সটেন্ডেড প্রবলেম সলভ করবো আর কি। সো অর্থাৎ আজকে আমরা প্রবলেমের উপর খুব আহামরি একটা জোর দিব না। আজকে আমাদের টপিক যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, অম্লক্ষার সাম্যাবস্থা। এই অম্লক্ষার সাম্যাবস্থার টপিকটা আমরা প্রথমে আজকে বুঝবো আর কি। আজকে খুব বেশি অঙ্ক করবো না, টপিকটা অর্থাৎ আমাদের যে কনসেপ্টটা আমরা বর্ণনা করবো সেই কনসেপ্টটা বোঝার জন্য যতটুকু পরিমাণে অঙ্ক করা লাগে সেটুকু অঙ্ক আমরা করব। কিন্তু এরপরে আমরা এক্সটেন্ডেড পর্যায়ের অঙ্ক করবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। সো আশা করি তোমরা অনেকে আমাদের সাথে আজকে ক্লাসটা করবে। সো দেখি তোমরা কে কে আছো। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি ৭৭ জন জয়েন করছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম তানহা, ওয়ালাইকুম আসসালাম তাহমিদুর। ওকে, হ্যালো সুদীপ্তা। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম সুদীপ্তা। রিমা, ওয়ালাইকুম আসসালাম। তাশফিকা, ইয়সা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো সবাইকে। ওকে চৈতি, হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম তোমাকে। আচ্ছা, আকরামও চলে আসছে। ওকে, মীনাক্ষীও চলে আসছে। হ্যালো। বাবা রে বাবা, আকরাম তো পরপর দুটি কমেন্ট করে ফেললো। আচ্ছা, তো তোমরা যারা যারা জয়েন করতেছো তোমরা সাথে তোমাদের বন্ধুদেরকে নক দিয়ে দাও। ওরে বাবা রে বাবা, একদম জাম্প করতেছে ৭৭ থেকে ১৫৩। গ্রেট। ওকে, তাহলে এটা মনে হয় তোমাদের অ্যাক্টিভ তার টাইম আর কি। So, আমরা একটা মোক্ষম টাইম চুজ করছি। তো এই টাইমটাতে আমরা মোটামুটি অনেক বেশি অডিয়েন্স থাকি আর কি। সো ইনশাল্লাহ আজকে ক্লাসটা ইনশাল্লাহ একটা ভালো একটা ক্লাস হবে, একটু লম্বা একটা ক্লাস হবে আর কি। সো তোমরা একটু ধৈর্য ধরে থাকো আমাদের সাথে, কারণ আজকে টপিক মেলা আর কি। মানে মেলা টপিক, মানে আসলে টপিক অন্ধকার সাম্যাবস্থায়, বাট এই জিনিসটাকে আমরা অনেক মানে গুলা টপিকে ভাগ করে করে পড়বো আর কি। আজকে আমরা মূল মূল আমাদের টার্গেট আজকে পিএইচ বের করা, এটা আমরা একটু বুঝে নেই এবং তারপরে আমরা মোটামুটি ইয়ে করবো। আমি ভালো আছি। আকরাম, তোমার কি অবস্থা? হ্যাঁ, জয়না, ওয়ালাইকুম সালাম। বুশরা, ওয়ালাইকুম সালাম। নুসরাত জানান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। সো মোটামুটি আমাদের সাথে ২০০ জন জয়েন করে ফেলছে। বাহ, তাহলে আমি আর দেরি না করে আমি ক্লাসটা শুরু করি। সেম আগের মতো ড্রিল, কমেন্ট বক্সটা অফ করে দাও তোমরা। আমি এখন আবার কমেন্ট দেখছি না তোমাদের। সো চলো আমরা ক্লাসটা শুরু করি আজকের। সো আজকের ক্লাসের টপিক আমরা দেখতেই পাচ্ছি। আজকের ক্লাসের টপিক অম্লক্ষার সাম্যাবস্থা। অর্থাৎ আমরা আজকে অ্যাসিড আর ক্ষার নিয়ে মেইনলি আলোচনা করব। তো এই জন্য যেটা আমাদের করতে হবে, আমাদের সবার প্রথমে বুঝতে হবে যে অম্ল বা ক্ষার আসলে কাকে বলে, অর্থাৎ অ্যাসিড বা ক্ষার বলতে কি বুঝায়। তো এটা আমরা ছোটবেলা থেকে একটা সাধারণ ধারণা নিয়ে আসছি আসলে, যে অ্যাসিড আসলে জিনিসটা কি, বা অম্ল জিনিসটা কি, বা ক্ষার জিনিসটা কি। আমরা ইন জেনারেল যদি বলি, অ্যাসিড একটা টক স্বাদ জাতীয় একটা বস্তু, যেটা আমাদের কোন একটা কাটার মধ্যে লাগলে জ্বালা পোড়া করে বেসিক্যালি। আর ক্ষার কটু স্বাদযুক্ত একটা জিনিস। সো এটা আমাদের ছোটবেলার ধারণা ছিল। যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন লেবু একটা অম্লের এক্সাম্পল, লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। এবং যদি আমরা একটা ক্ষারের এক্সাম্পল দিই, তাহলে সাবান একটা ক্ষারীয় পদার্থ, কারণ সাবানের মধ্যে সাবান বেসিক্যালি একটা লবণ, যে লবণটা একটা দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের লবণ হওয়ার কারণে লবণটার ধর্ম ক্ষারীয় লবণের মতো। তো এই জন্য আমরা যদি সাবান মুখে দিই, তাহলে আমাদের কটু স্বাদ মনে হয় আর কি। বাট ইভেন্চুয়ালি এটা আসলে ডেফিনিশন হইতে পারে না, কারণ আমরা দুনিয়া সকল কেমিক্যাল টেস্ট করে দেখতে পারবো না, কারণ দে আর ভেরি ডেঞ্জারাস কেমিক্যালস অ্যারাউন্ড আস। সো দ্যাটস ওয়াই আমাদেরকে আসলে একটা সিস্টেমেটিক ডেফিনিশনে যেতে হবে, যে অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, কেমিক্যালি এদের অর্থটা আসলে কি। তো এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা যদি বলি যে একটা পাত্রের মধ্যে একটা লিকুইড আছে এবং সেই লিকুইডটা সালফিউরিক অ্যাসিড, সো আমরা আসলে কি দেখবো, আমরা আসলে কি দেখতে পাই, এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো আমরা যখন বলি আমাদের একটা পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে, তখন কিন্তু আমরা কল্পনা করি যে একটা পাত্রের মধ্যে একটা কালারলেস লিকুইড আছে, অর্থাৎ এক গ্লাস পানি এবং সালফিউরিক অ্যাসিডের একটা বিকারের মধ্যে থাকা সালফিউরিক অ্যাসিডের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, দুইটাই কালারলেস লিকুইড। ওকে, সুতরাং আমি কিন্তু কেমিক্যালি দেখতে পারতেছি না, অর্থাৎ এখানে যে একটা লিকুইড আছে, লিকুইডটাকে আমি আমার খালি চোখে পানির মতোই দেখতেছি, বাট এটা কিন্তু পানি না, এটা সালফিউরিক অ্যাসিড। সুতরাং আমরা আসলে এই মানে এই রিলেশনশিপটা কিভাবে তৈরি করি, অর্থাৎ এই বস্তুটার কেমিক্যাল এন্টিটির সাথে আমরা আসলে কিভাবে আমাদের এক্সপেরিমেন্টাল জগৎ অথবা আমাদের যে বাস্তবিক যে জগৎটা আছে তাদেরকে আমরা কিভাবে মিলাই, এই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। সো এইটা কিন্তু কাজটা ইজি না। সো এই জন্যই অ্যাসিড বা ক্ষারের যে ডেফিনিশন, সেটা কিন্তু আসলে বারে বারে চেঞ্জ হয়েছে, বারে বারে ডেভেলপ হয়েছে, জেনারেলাইজ থেকে আরো জেনারেলাইজ হয়েছে। সো ওই রকমই অনেকগুলো অ্যাসিড ক্ষারের সংজ্ঞা থেকে আমরা আজকে ৩টা সংজ্ঞা নিয়ে কথাবার্তা বলবো, তার মধ্যে আমরা ফোকাস করবো একটা সংজ্ঞাতে। সো আমাদের প্রথম যে সংজ্ঞাটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেই সংজ্ঞাটা আসলে আরহেনিয়াস কনসেপ্ট। ওকে, তো অ্যাকর্ডিং টু ইলেকট্রোকেমিস্ট সামতে আরহেনিয়াস, উনি পাইছিলেন, নোবেল প্রাইজ পাইছিলেন। উনি খুবই ব্রিলিয়েন্ট একজন ইলেকট্রোকেমিস্ট ছিলেন এবং উনি মূলত জলীয় মাধ্যমে অ্যাসিড ক্ষারের প্রথম তত্ত্বটা প্রদান করেন। ওকে, জলীয় মাধ্যমে। সুতরাং আরহেনিয়াস যখনই আমরা দেখবো, আমাদের মাথায় রাখতে হবে যে এখানে একটা দ্রাবক আছে, সেই দ্রাবকটা পানি। পানি দ্রাবক। ওকে, সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখনই আমরা আরহেনিয়াস পড়তেছি, তখনই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে পানি আসলে দ্রাবক হিসেবে কাজ করতেছে। তো যদি আমরা প্রথমে আসি যে অ্যাসিড, আরহেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিড আসলে কাকে বলে। অ্যাসিড এমন সব যৌগ যেটা পানিতে H3O+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে।
ওকে, তাহলে এখানে H3O প্লাস আয়নটা আসলে কি? H3O প্লাস আয়নটা আসলে নাথিং বাট H প্লাস আয়ন কোন একটা দ্রাবকের মধ্যে। খেয়াল করো, H প্লাস মানে কিন্তু একটা প্রোটন বুঝায়, রাইট? H প্লাস মানে কিন্তু একটা প্রোটন বুঝায়, এবং একটা সিঙ্গেল প্রোটন স্বাধীনভাবে এক্সিস্ট আসলে করতে পারে না যদি না সেখানে অনেক হাই এনার্জি সিস্টেম থাকে। আমি একটা এক্সাম্পল হিসেবে যদি বলি, যে মনে করো যে আমরা যদি সূর্যের কথা চিন্তা করি, মনে করো যে এটা হচ্ছে সূর্য। ওকে, এটা হচ্ছে সূর্য, সূর্য জ্বলতেছে, দাউ দাউ করে সূর্য জ্বলতেছে। সো এখানে টেম্পারেচার এতটাই হাই যে এখানে হচ্ছে মুক্ত প্রোটন অর্থাৎ H প্লাস এখানে এক্সিস্ট করতে পারে, কারণ এখানে অনেক হাই এনার্জি আছে। কিন্তু যদি আমি একটা গ্লাসের মধ্যে পানি চিন্তা করি, এখানে কিন্তু আমরা রুম টেম্পারেচারে আছি বা কক্ষ তাপমাত্রায় আছি। এই রুম টেম্পারেচারে এখানে কিন্তু আসলে মুক্ত প্রোটন এক্সিস্ট করার মতো এত এনার্জি এখানে নাই। সো দ্যাটস ওয়াই এখানে আসলে প্রোটন মুক্ত অবস্থায় থাকে না। বেসিক্যালি যেটা হয়, এই প্রোটন গুলা হচ্ছে একটা দ্রাবককে ধরে, সো সেই ক্ষেত্রে দ্রাবকটা হচ্ছে পানি। সো এই দ্রাবককে ধরে সে কি তৈরি করে, সে হচ্ছে H3O প্লাস আয়ন তৈরি করে। সুতরাং বেসিক্যালি যেটা যখনই আমরা H3O প্লাস লিখবো, আমরা মনে মনে পড়বো যে H3O প্লাস মানে হচ্ছে প্রোটন, কিন্তু আমরা এটা মাথায় রাখবো যে জলীয় দ্রবণে আসলে মুক্ত প্রোটন কখনো এক্সিস্ট করে না। তোমরা যদি কখনো এভাবেও দেখো যে এখানে H প্লাস আয়ন পাওয়া গেছে, এটার মানে হচ্ছে এই H প্লাস আয়নটা আসলে H3O প্লাস হিসেবে আছে। তো এটা কিন্তু প্রথমে আমাদের একটু মাথায় রাখতে হবে যে এখানে আসলে H প্লাস বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে আসলে হাইড্রোনিয়াম আয়ন বা H3O প্লাস আয়ন। এখন যদি আমরা পরবর্তী অংশটাতে যাই, খেয়াল করো যে অ্যাসিড হচ্ছে, আমরা ডেফিনিশন যেভাবে দিচ্ছি সেই অনুযায়ী অ্যাসিড হচ্ছে এমন সকল বস্তু যারা পানিতে হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে অথবা OH মাইনাস আয়নের ঘনমাত্রা হ্রাস করে। ওকে, এটা হচ্ছে আমাদের আর্হেনিয়াস অ্যাসিডের ডেফিনিশন। তো একটা উদাহরণ হিসেবে যদি আমরা যাই, আমরা একটু পরে যাইতেছি আর কি, আমরা ক্ষারকের ডেফিনিশনে আসি। ক্ষারক হইতেছে এমন কোন একটা বস্তু যেটা জলীয় দ্রবণে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে আর হচ্ছে অথবা জলীয় দ্রবণে H3O প্লাস আয়নের ঘনমাত্রাকে হ্রাস করে। সো এটা হচ্ছে আমাদের আর্হেনিয়াসের কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড বা ক্ষারের সংজ্ঞা। এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এই সংজ্ঞাগুলোর মধ্যে একটা কমন ট্রেইট আছে। কমন ট্রেইট হচ্ছে এখানে দ্রাবক হচ্ছে পানি, দ্রাবক ইকুয়ালস টু পানি। অর্থাৎ আমি যদি আর্হেনিয়াস কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড বা ক্ষারকে ডিফাইন করতে চাই, আমাকে পানির মধ্যে থাকতে হবে। আমি যদি পানি বাদে অন্য কোনো মাধ্যমে যাই, আমি কিন্তু সেখানে অ্যাসিড বা ক্ষার ডিফাইন করতে পারবো না। সো এটার মানে আসলে কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরো যে আমরা এখানে বাম দিকে কিছু এক্সাম্পল নিচ্ছি। আমরা যখন হাইড্রোজেন ক্লোরাইড নিই, হাইড্রোজেন ক্লোরাইড একটা গ্যাস, এটা একটু মাথায় রাখবা। হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটাকে যখন আমরা পানির মধ্যে নেই, তখন সে পানির মধ্যে H3O প্লাস আয়ন তৈরি করে। অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড পানিতে H3O প্লাস এর ঘনমাত্রাকে বৃদ্ধি করতেছে। সুতরাং আমরা বলবো হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ হচ্ছে একটা অম্ল। একইভাবে যদি আমরা হাইড্রোজেন ক্লোরাইডকে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের মধ্যে নিয়ে যাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের মধ্যে আগে থেকে OH মাইনাস আয়ন আছে, একটু খেয়াল করবা। হাইড্রোজেন ক্লোরাইড এসে যেটা করে, সে হচ্ছে এই OH মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে তার ঘনমাত্রাটাকে কমায় দেয়, তার ঘনমাত্রাটাকে কমায় দেয়। সুতরাং আমরা বলবো যে হাইড্রোজেন ক্লোরাইড যেহেতু জলীয় দ্রবণে OH মাইনাস আয়নের ঘনমাত্রাকে হ্রাস করতেছে, সুতরাং এটা একটা অম্ল। তার মানে আর্হেনিয়াসের ডেফিনিশন অনুযায়ী অম্ল হওয়ার জন্য যে দুইটার একটা সংজ্ঞা ফলো করতে হয়, সেই দুইটার সঙ্গে আমরা আশা করি বুঝতে পারলাম যে অম্ল আমরা তাদেরকেই বলবো যারা যারা জলীয় দ্রবণে H প্লাস আয়নের ঘনমাত্রা H3O প্লাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করবে অথবা OH মাইনাস আয়নের ঘনমাত্রা হ্রাস করবে। সো এখন আমি যদি আমার পিওর HCl এর কথা বলি, এটা হচ্ছে বিশুদ্ধ HCl, তাহলে তোমার মনে হইতেই পারে আচ্ছা ঠিক আছে, তার মানে যেহেতু হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ এটাই যদি অ্যাসিডিক হয়, তাহলে তো পিওর HCl অনেক বেশি অ্যাসিডিক হবে। জিনিসটা এরকম না, কারণ পিওর HCl হচ্ছে একটা সমযোজী গ্যাসীয় পদার্থ। এটা কিন্তু পানির সাথে কোনো ইন্টারাকশন এখন করতেছে না, যেহেতু আমরা এখানে পানি দেই নেই। সুতরাং আমরা পিওর HCl কে অ্যাসিড বা ক্ষারকে আমরা কিছুই বলতে পারবো না। কিন্তু যখন আমরা HCl কে পানির মধ্যে দিতেছি, তখনই কেবলমাত্র আমরা তাকে অ্যাসিড বলতে পারবো। তো আশা করি আমি আমার আর্গুমেন্টটা বুঝাইতে পারছি অম্ল সম্পর্কে। আমি আবারও একবার তোমাদেরকে বলে দিই যে অম্ল মানে কি। অম্ল হচ্ছে এমন সব পদার্থ যারা পানিতে H3O প্লাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে অথবা পানিতে OH মাইনাস আয়নের ঘনমাত্রা হ্রাস করে। যদি এখানে পানি ইনভলভ না থাকে, তাহলে ওই বস্তুটাকে অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা কোনো কমেন্ট করতে পারবো না। যদি আমরা বুঝে থাকি তাহলে একটু জানাই দিই ভাইয়া। ওকে, ওকে, ক্লিয়ার। লামিয়ার ক্লিয়ার হয়েছে। ওকে, নজরুল ইসলাম বুঝছে। আচ্ছা, রাহি, ওকে, রাহিরও ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তানহারও ক্লিয়ার। ওকে, চৈতিরও ক্লিয়ার হয়েছে। গ্রেট। সিগমা ইসলাম, ওরে বাবারে, তোর আসল নাম কি সিগমা নাকি রে? এগুলো তো গ্রেট। ওকে, নিশিতা জাহান ঐশী, ওকে, ক্লিয়ার হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমি আবার কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। আমি হচ্ছে তাহলে এখন খারে চলে যাই।
যেহেতু আমরা মোটামুটি অম্ল কাকে বলে এটা আমরা বুঝে গেছি, তাহলে এখন আমাদের পক্ষে ক্ষার বোঝা এমন কোনো আহামরি কোনো কষ্ট হবে না। ক্ষার হচ্ছে এমন সকল বস্তু, আমরা যদি আগের স্লাইডে একটু যাই, খেয়াল করো ভাইয়া, ক্ষার হচ্ছে এমন সব বস্তু যারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বাড়াবে অথবা H3O প্লাসের ঘনমাত্রা কমাবে। তো সোজা বাংলায় আমরা একটু খেয়াল রাখবো, যেই সব সংকেতের মধ্যে OH আছে তারা ইউজুয়ালি ক্ষার হবে, এটা হচ্ছে আমাদের জেনারেল ধারণা। তাহলে এই জেনারেল ধারণাটা কতটুকু সত্য এটা একটু দেখা যাক। মনে করো আমরা অ্যামোনিয়াতে আসি, অ্যামোনিয়ার মধ্যে কোনো OH আমরা দেখতে পারতেছি না, নো OH, রাইট? কিন্তু অ্যামোনিয়াকে যখন পানির মধ্যে দেওয়া হয় তখন পানির মধ্যে অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। যেহেতু অ্যামোনিয়া পানির মধ্যে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করছে, তার মানে অ্যামোনিয়া একটা ক্ষার। তার মানে ফর্মুলার মধ্যে যে OH মাইনাস থাকতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই। যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে আসি, অন দি আদার হ্যান্ড, সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে OH আছে এবং এদেরকে যদি আমরা পানির মধ্যে দেই তাহলে সে পানিতে হচ্ছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করতেছে। তার মানে আমরা বলবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা ক্ষার, এটা হচ্ছে একটা ক্ষার, কারণ এটার মধ্যে OH আছে এবং সেটা পানিতে দিলে OH মাইনাস আয়ন উৎপন্ন করতেছে। কিন্তু এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে যদি আমরা ইথানলের মধ্যে আসি, ইথানলের মধ্যে কিন্তু একটা OH আছে, তাই না ভাইয়া? বাট এটাকে যদি আমরা পানির মধ্যে দেই, পানির মধ্যে কিন্তু কোনো OH মাইনাস আয়ন উৎপন্ন হয় না, অর্থাৎ নো OH মাইনাস আয়ন প্রডিউসড, অর্থাৎ এখানে কোনো OH মাইনাস আয়ন উৎপন্ন হয়নি। তো যেহেতু ইথানলের মধ্যে OH থাকা সত্ত্বেও এখানে OH মাইনাস আয়ন প্রডিউস হয় নাই, তার মানে আমরা এটাকে ক্ষার হিসেবে বিবেচনা করব না, এটা হচ্ছে নো ক্ষার। তো আমি আশা করি কনসেপ্টটা বুঝতে পারলাম ভাইয়া, যে একটা যৌগের সংকেতের মধ্যে কি আছে ওটা দেখে কিন্তু আমরা আসলে একটা ডিসিশন নিতে পারবো না, আমাদের ওই বস্তুটার কেমিস্ট্রি বুঝতে হবে। ওকে পানির মধ্যে দিলে সে H প্লাস আয়ন বা OH মাইনাস আয়নের ঘনমাত্রার হ্রাস বৃদ্ধি করতে পারে কিনা এইটা আমাদেরকে দেখতে হবে। যদি সে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে তাহলে সে হবে ক্ষার, যদি সে H3O প্লাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে পানির মধ্যে তাহলে সে হচ্ছে একটা অম্ল। তার মানে আমরা আর্হেনিয়াস কনসেপ্ট অনুযায়ী অম্ল বা ক্ষার কাকে বলে আশা করি সেটা খুব ভালো মতো বুঝে গেছি। যদি সেটা বুঝে থাকি ভাইয়া তাহলে একটু হাত তুলে জানাই দিই। সিদ্ধার্থ 10 মিনিট স্কুলের ক্লাসে 10 মিনিট লেট করছো মিয়া, এটি তো ঠিক না। হ্যাঁ, ইথানল হলে, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি যেটা বুঝাতে চেয়েছি আশা করি আমি সে মেসেজটা তোমাদেরকে কনভে করতে পারছি। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হিসেবে বিবেচিত নয় কখন, যখন এটা সলিড অবস্থায় আছে। খেয়াল করো বিপ্লব চন্দ্র সরকার, সোডিয়াম হাইড্রোক্সাইড যখন সলিড অবস্থায় আছে তখন কিন্তু এখানে পানি ইনভলভ নাই, তাই ওই যে গ্যাসীয় HCl এর মতো, যেহেতু এখানে পানি ইনভলভ নাই তাই এখানে পানির মধ্যে OH মাইনাস আয়ন প্রোডাকশনেরও কোনো চান্স নাই। দ্যাটস ওয়াই আমরা সলিড সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ক্ষার বলবো না, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা জলীয় দ্রবণে নিব তখন কিন্তু আমরা ওকে ক্ষার বলবো। ঠিক আছে? সো ওকে, আচ্ছা হাতও তুলতেছে পোলাপাইন, আচ্ছা ঠিক আছে, একটু পরে থেকে আবার হাত তোলা বন্ধ হয়ে যাবে, কারণ ওই যে একটু পরপর বলবে আবার পোলাপাইন যে ভাই হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে, ওকে, অনেক সবারই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমি হচ্ছে এখন যেটা করব, আমি হচ্ছে এখন তোমাদেরকে আরেকবার একটা ওভারঅল ওভারভিউ দিব আরহেনিয়াস কনসেপ্টের উপরে, তারপরে হচ্ছে ভাই আমরা ইসে চলে যাব, তারপরে আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাব। ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমি আবার কমেন্ট দেখা বন্ধ করে দিছি ভাই, সো কেউ কমেন্ট করো না এখন। সো আমরা এখন আবার একটু আসি। তাহলে আরহেনিয়াস কনসেপ্ট অনুযায়ী অম্ল কাকে বলে? অম্ল হচ্ছে এমন একটা বস্তু যে জলীয় দ্রবণে H3O প্লাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে। ক্ষার হচ্ছে যে জলীয় দ্রবণে ক্ষার হচ্ছে যে জলীয় দ্রবণে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে। তো এখন এটা আমরা কিভাবে বুঝবো একটা বস্তু অ্যাসিড হবে নাকি ক্ষার হবে? বোঝার উপায় হলো, যদি কোনো বস্তুকে পানির মধ্যে দেওয়ার সরি যদি কোনো বস্তুকে পানির মধ্যে দেওয়ার কারণে সে পানির মধ্যে H3O প্লাস এর আয়নের ঘনমাত্রা বাড়ায় দেয় তাহলে সে হবে অম্ল। যদি আমরা সেটা বিশুদ্ধ বস্তু নিয়ে চিন্তা করি তাকে কিন্তু আমরা অম্ল বলতে পারবো না, কারণ সে হচ্ছে H প্লাস আয়ন পানিতে উৎপন্ন করতেছে না। সিমিলারলি যদি কোনো বস্তু পানিতে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে তখন তাকে আমরা বলবো হচ্ছে ক্ষার। তো একটা বস্তুর মধ্যে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করার জন্য তার মধ্যে OH থাকতেও পারে নাও পারে, যেমন ধরি আমরা অ্যামোনিয়াতে কোনো OH নাই তারপরেও সে পানিতে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে, সুতরাং সে একটা ক্ষার। অন দি আদার হ্যান্ড যদি আমরা ইথানলের কথা চিন্তা করি, ইথানলের মধ্যে OH আছে কিন্তু সে পানির মধ্যে OH মাইনাস আয়ন তৈরি করতে পারে না, সুতরাং সে হচ্ছে একটা ক্ষার হিসেবে বিবেচিত হবে না। আশা করি আমি বুঝাতে পারলাম। আরহেনিয়াস কনসেপ্ট অনুযায়ী একটা বস্তুকে অ্যাসিড বা ক্ষার হতে হলে পানি থাকতে হবে, বাট যদি পানি না থাকে তখন কি করব? অর্থাৎ আমরা মনে করো যে বেনজিনের মধ্যে একটা রিয়াকশন করতেছি অথবা আমরা গ্যাসীয় দশায় রিয়াকশন করতেছি, তখন আমরা অ্যাসিড ক্ষার কিভাবে কনসেপ্চুয়ালাইজ করব?
সো এই কারণে এই থিওরিটাকে আরেকটু এক্সটেন্ড করা হয়েছে ব্রনস্টেড লাউরি তত্ত্ব নামে। এখানে দুজন আলাদা আলাদা দুজন সায়েন্টিস্ট, একটা হচ্ছে ব্রনস্টেড, উনি হচ্ছে ডেনমার্কের সায়েন্টিস্ট, আর লাউরি হচ্ছেন ইংল্যান্ডের সায়েন্টিস্ট। সো এই দুইজন মানুষ 3 বছর আগে পরে হইতেছে একই থিওরিতে অবতারণা করেন আর কি, অর্থাৎ তারা একে অপরের কাজ সম্পর্কে জানতেন না, এই কারণে হইতেছে এই কাজের সম্মানটা তাদের দুইজনকেই সমানভাবে দেওয়া হয়। সো তাদের কি ধারণা ছিল? তাদের ধারণাটা হচ্ছে একটা আপেক্ষিক ধারণা। ব্রনস্টেড লাউরি কনসেপ্ট অনুযায়ী কোনো একটা বস্তুকে যদি অ্যাসিড হতে হয়, তাহলে সেই যৌগ বা এরা হচ্ছে এমন সব যৌগ বা আয়ন যারা একটা ক্ষারীয় পদার্থকে একটা H+ আয়ন দান করে। ওকে, তার মানে যদি কোনো একটা বস্তুকে আমাদের অ্যাসিড বলতে হয় তাহলে সেখানে একটা ক্ষারীয় বস্তু থাকা লাগবে। ক্ষারীয় বস্তু না থাকলে আমরা কাউকে অ্যাসিড বলতে পারবো না। সিমিলারলি যদি আমরা ক্ষারের ডেফিনিশনটা দেখি, একটু খেয়াল করো, ক্ষার হচ্ছে এমন একটি যৌগ বা আয়ন যা অম্লীয় পদার্থ থেকে H+ আয়ন গ্রহণ করে। তার মানে এখানে মূল কাহিনী কিন্তু H+ বা প্রোটন নিয়ে, সেই কারণে এটাকে আসলে প্রোটনীয় কনসেপ্ট বলা হয়। তো এখন এখানে একটা প্যাচটা দেখি, আসলে প্যাচটা কি? প্যাচটা হচ্ছে এখানে কোনো একটা বস্তুকে অ্যাসিড হতে হলে আমাকে প্রথমে ক্ষার ডিফাইন করতে হবে, কারণ ক্ষার না থাকলে অ্যাসিড হবে না। আবার একটা বস্তুকে যদি ক্ষার হইতে হয় তাহলে সেখানে অ্যাসিড থাকতে হবে, কারণ অ্যাসিড ছাড়া ক্ষার হয় না। তার মানে এখানে যে ডেফিনিশনটা, সেই ডেফিনিশনটা হচ্ছে আপেক্ষিক ডেফিনিশন, অর্থাৎ অ্যাসিড তখনই অ্যাসিড যখন এখানে একটা ক্ষার আছে, একটা ক্ষার তখনই একটা ক্ষার যখন এখানে একটা অ্যাসিড আছে, কারণ ক্ষাররা হচ্ছে প্রোটন নিবে, অ্যাসিড থেকে নিবে, অ্যাসিড হচ্ছে প্রোটন দিবে, ক্ষারদেরকে দিবে। সুতরাং এই কথাটার মানেটা কি, এটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক ভাই, উদাহরণ না দিলে হয়তো বা বুঝবা না। মনে করো এখানে আমরা দুইটা পদার্থ নিলাম, HCl এবং অ্যামোনিয়া। এই দুইটা পদার্থের মধ্যে HCl হচ্ছে একটা প্রোটন অ্যামোনিয়াকে দান করতে পারে, সুতরাং আমরা বলবো এখানে HCl এটা হচ্ছে একটা অ্যাসিড। অন দি আদার হ্যান্ড, অ্যামোনিয়া যেহেতু HCl থেকে একটা প্রোটন গ্রহণ করতেছে, সুতরাং আমরা এখানে অ্যামোনিয়াকে বলবো একটা ক্ষার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আবার তুমি যদি উল্টা পাশের বিক্রিয়াটা চিন্তা করো, অর্থাৎ যেহেতু বিক্রিয়াটা উভমুখী, তাহলে উল্টা পাশের বিক্রিয়াতে ক্লোরিন যেহেতু একটা প্রোটন অ্যামোনিয়াম আয়ন থেকে নিচ্ছে, সুতরাং এখানে ক্লোরিন একটা ক্ষার হবে, আর অ্যামোনিয়াম এখানে একটা অম্ল হবে বা অ্যাসিড হবে। তো আমি আশা করি বুঝতে পারলাম ডেফিনিশনটা আসলে খুবই সিম্পল। দুইজন থাকবে, একজন প্রোটন দিবে, একজন প্রোটন নিবে। সো যে প্রোটন দিবে সে হচ্ছে অম্ল, আর যে তার থেকে প্রোটনটা নিবে সে হচ্ছে ক্ষার। যদি বুঝে থাকি তাহলে একটু হাত তুলি, কারণ এই জিনিসটা বুঝলে এর পরের পয়েন্টটা বুঝতে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে মানে সুবিধা হবে আর কি। নওশিন জামান, আমরা এখানে প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা পড়ছি না, লবণ পানির কনসেপ্ট কখন আসে কখন আসে না এটা নিয়ে আমরা আজকে ক্লাসে কোনো কথাই বলবো না। ওকে, আচ্ছা। আল্লাহ, এই হাত হাত নামা, হাত নামা ফাহিম। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝছে। ওকে, রাহি বুঝছে, আহাত বুঝছে। হাত নামায় ফেলো, নাহলে আবার হাত ব্যথা হয়ে যাবে। মৃত্তিকাও হাত নামায় ফেলো। ওকে, আচ্ছা। তান্নাত, ও মিয়া, তানহা তো পুরা তালি মারা শুরু করছে, কি আনন্দ না, খুব আনন্দ চলতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আকরামা বুঝছে, সাদিয়া বুঝছে। আচ্ছা মহসিন, আমি আরেকবার বলবো, সমস্যা নাই। আচ্ছা, সো পরিমলও বুঝছে। গ্রেট। এ রে বেটা, ফার ফার দিন কি কস না কস বেটা, এগুলা দূর, মনটাই খারাপ করে দিলি। ইন্টারের কেমিস্ট্রি পড়ায় নোবেল প্রাইজ পাবো না, এটা কোনো কথা? এটা কোনো কথা? আমি এমনি মানুষে পচায় মানে, তারপর 450 জন পার্টিসিপেন্ট ক্লাসের মধ্যে। দূর দূর, মনটাই খারাপ হয়ে গেল আমার। ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে, সবাই মোটামুটি বুঝছে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে একটু হাতটা নামায় ফেলো, আবার কমেন্টটা অফ করে ফেলো, আমি আরেকবার একটু রিভাইজ দিয়ে আমি হচ্ছে সামনে আগাই। সো ব্রনস্টেড লাউরি তত্ত্ব বা প্রোটনীয় তত্ত্ব, এটা হচ্ছে বেশি পপুলার। প্রোটনীয় তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হচ্ছে তারা যারা একটা প্রোটন দান করতে পারে, অর্থাৎ যাদের মধ্যে হাইড্রোজেন আয়ন আছে দান করার মতো। ক্ষার হচ্ছে তারা যারা একটা প্রোটন গ্রহণ করতে পারে, অর্থাৎ অ্যাসিডরা যে প্রোটনটা দান করবে সেটা হচ্ছে ক্ষাররা গ্রহণ করবে। সো এখানে একটা এক্সাম্পলে আমরা দেখতেছি, HCl হচ্ছে একটা প্রোটন অ্যামোনিয়াকে দান করতেছে, সুতরাং এখানে অ্যামোনিয়া হচ্ছে যেহেতু প্রোটন গ্রহণ করছে সে একটা ক্ষার, HCl যেহেতু একটা প্রোটন দান করছে সুতরাং সে একটা অম্ল। সিমিলারলি আমি যদি বিপরীত দিকের বিক্রিয়াটা চিন্তা করি, পশ্চাৎ দিকের বিক্রিয়াতে ক্লোরাইড একটা প্রোটন গ্রহণ করছে অ্যামোনিয়াম আয়ন থেকে, সুতরাং ক্লোরাইড একটা ক্ষার, আর অ্যামোনিয়াম যেহেতু প্রোটন দান করতেছে সুতরাং অ্যামোনিয়াম একটা অম্ল। তো এখন তোমার মনে হইতে পারে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে তো দেখলেই বোঝা যায় একটা জিনিস অম্ল হবে না ক্ষার হবে। কথার কথা আমি যদি বলি যে HCl এটা তো একটা অম্ল, বুঝেই যাচ্ছে কারণ এখানে হাইড্রোজেন আছে। ওয়েট ওয়েট ওয়েট, যদি আমরা হাইড্রোজেন ক্লোরাইডকে আমরা সাইক্লোহেক্সেনের মধ্যে রেখে দিই, সাইক্লোহেক্সেন হচ্ছে একটা দ্রাবক, পানির মতো একটা দ্রাবক, এটা একটা লিকুইড। ওকে, এটা সাইক্লোহেক্সেন একটা লিকুইড পদার্থ, একটা কালারলেস লিকুইড সাইক্লোহেক্সেন। তো আমরা যদি HCl গ্যাসকে সাইক্লোহেক্সেনের মধ্যে রেখে দেই, তখন এদের মধ্যে কোনো প্রোটনের আদান প্রদান হয় না, অর্থাৎ এখানে নো প্রোটন ট্রান্সফার, নো প্রোটন
ট্রান্সফার, এখানে কোনো প্রোটনের আদান প্রদান হয় না। ওকে, সিন্স এই HCl এবং আমাদের সাইক্লোহেক্সেনের মধ্যে কোনো প্রকারে কোনো প্রোটনের আদান প্রদান হয় না, সুতরাং আমরা বলবো যে HCl এখানে কোনো অ্যাসিড না, এটা হচ্ছে নো অ্যাসিড। ওকে, এটা কোনো ক্ষার না, এটা হচ্ছে নো বেস। ওকে, এখানে কোনো অ্যাসিড ক্ষার নাই। সিমিলারলি যেহেতু এখানে সাইক্লোহেক্সেন ও কোনো প্রোটন নিতেছে না বা কোনো প্রোটন দিতেছে না, তার মানে ওর ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে কোনো অ্যাসিড না, অথবা এটা কোনো ক্ষার না, নো বেস। তার মানে খেয়াল করো, একটা বিক্রিয়াতে আমরা দেখলাম HCl একটা অ্যাসিড হিসেবে কাজ করে, অন্য একটা বিক্রিয়া আমরা দেখলাম HCl অ্যাসিডও না ক্ষারও না, কিছুই না। তার মানে অ্যাসিড বা ক্ষার এটা কিন্তু আপেক্ষিক ডেফিনিশন। তার মানে এখানে যে আপেক্ষিক আমরা বলছি, আশা করি এটা এখন ক্লিয়ার আউট হইল যে একটা অ্যাসিড তখনই অ্যাসিড হবে যখন তার থেকে প্রোটন নেওয়ার মতো কেউ আছে, একটা ক্ষার তখনই ক্ষার হবে যখন তার থেকে সে প্রোটন, তাকে প্রোটন দেওয়ার মতো কেউ আছে। সুতরাং এটা কিন্তু আমাকে খুব সাবধানে মাথায় রাখতে হবে যে এটা একটা আপেক্ষিক ডেফিনিশন। সুতরাং এখানে আমি কাউকে অ্যাবসলিউটলি অ্যাসিড বলতে পারবো না, কাউকে অ্যাবসলিউটলি আমি ক্ষার বলতে পারবো না, যতই তার নামের মধ্যে অ্যাসিড বা ক্ষার থাকুক। যেমন ধরো যে ইথানোইক অ্যাসিড CH3COOH, নামের মধ্যেই অ্যাসিড আছে, এর মানে কি এটা যে ও হচ্ছে একটা অ্যাসিড? এটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ অ্যাসিড বা ক্ষারের সংজ্ঞাটা হচ্ছে আপেক্ষিক। ইথানোয়িক অ্যাসিড এমন একটা মাধ্যমে থাকতেই পারে যে মাধ্যমে সে প্রোটন দিতেই পারবে না, তাহলে কিন্তু ওখানে তাকে আমরা অ্যাসিড বলতে পারবো না, যদিও তার নামের মধ্যে অ্যাসিড আছে। ব্যাপারটা কিন্তু বুঝো, ওর নামের মধ্যে অ্যাসিড থাকতে পারে, বাট ব্রনস্টেড-লাউরি তত্ত্ব বলতেছে যতক্ষণ পর্যন্ত না সে প্রোটন দান করার ক্ষমতা পাইতেছে কাউকে, ততক্ষণ পর্যন্ত সে অ্যাসিড না। সিমিলারলি যতক্ষণ পর্যন্ত না কেউ একটা প্রোটন গ্রহণ করার ক্ষমতা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ক্ষার না। সো আমি আশা করি ডেফিনিশনটা আমি ক্লিয়ার আউট করতে পারলাম, কারণ ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট নিয়েই কিন্তু আমরা আজকে পুরো সময় থাকবো। তো যদি বুঝে থাকো তাহলে একটু হাত তুলে আমাকে জানাই দাও ভাইয়া। নওশিন, বিক্রিয়া হবে কি হবে না এটার জন্য আর একটু মানে ডিপ আন্ডারস্ট্যান্ডিং লাগবে আর কি। আমরা এখানে ওই বিক্রিয়াগুলোতে যাইতেছি না আর কি, এটা তোমাদের 3 নম্বর চ্যাপ্টারে একটু আইডিয়া পাওয়ার কথা, যে ওখানে অজৈব বস্তুগুলো কিভাবে বিক্রিয়া করে। আর অর্গানিক কেমিস্ট্রিতেও ইনশাল্লাহ জাহিদ স্যার তোমাদেরকে পড়াবেন যে কিভাবে অর্গানিক বস্তুগুলো বিক্রিয়া করে। সো এটা ওই সেন্সটা গ্রো করতে হয়, একটা বস্তু আদৌ বিক্রিয়া করবে কি করবে না। ওকে, আচ্ছা, ওকে, চৈতির ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওকে, আরকাদীপ, আমি মাত্র হচ্ছে বুঝাইছি একটা বিক্রিয়া হবে কি হবে না এটা কিভাবে বুঝে, এটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, যে এটা ইনঅর্গানিক বস্তু নিয়ে পড়তেছো নাকি অর্গানিক বস্তু নিয়ে পড়তেছো। আমরা এখানে সেই আর্গুমেন্টে যাবো না, আমরা আদৌ বিক্রিয়া হবে কিনা আমরা ওটা নিয়ে কোনো কথাই বলবো না। যদি বিক্রিয়া হয় আমরা বলবো বিক্রিয়া হয়েছে, যদি বিক্রিয়া না হয় আমরা বলবো বিক্রিয়া হয় নাই। ঠিক আছে, কারণ আমাদের ম্যাথমেটিক্সটা এখানে লাগবে, আমরা এখানে ভৌত রসায়ন পড়তেছি, আমাদের এখানে ম্যাথটা লাগবে, এখানে আমাদের কেমিস্ট্রিটা এখানে লাগবে না আর কি, মানে ওদের এক্সাক্ট এলিমেন্টের যে কেমিস্ট্রিটা আমাদের এখানে লাগবে না। তো আশা করি আমি আমার স্ট্যান্ডটা ক্লারিফাই করতে পারলাম। তোমরা জাহিদ স্যারকে একটু এটা নিয়ে নক করো, কারণ জাহিদ স্যার অর্গানিক ইনঅর্গানিক দুইটারই রিয়াকশনের পার্টগুলো তোমাদেরকে পড়াবেন। ওকে, আচ্ছা, সবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। ওই বেটা ক্লিয়ার মানে কি আবার, হ্যাঁ সাগর? ওকে, ঠিক আছে, ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি আমার আসলে নেওয়াটা জরুরি বিষয়ও না তেমন, কারণ আমার অর্গানিক এর হইতেছে 10 মিনিট স্কুল, মানে যা যা অনলাইনে রিসোর্স আছে সবগুলো দেখে মোটামুটি 60% কমপ্লিট হয়ে গেছে, একটু খুঁজে বের করতে হবে তোমাদেরকে কষ্ট করে। সো অর্গানিক কেমিস্ট্রি আই এম নট পারফেক্ট ফর দিস ক্র্যাশ কোর্স, ওকে, এটা তোমরা বুঝে রাখো। আচ্ছা, ওকে, তো এই গেল হচ্ছে মোটামুটি সিন সিনারিও। আচ্ছা, তো তোমরা আবার কমেন্ট করাটা অফ করে দাও, আমি হচ্ছে সামনে আগাই। ওকে, সো এই যে যেটা বললাম মাত্র, অ্যাসিড ক্ষার হিসেবে বিবেচিত নয়। ওকে, তো এখন আমরা আসি শেষ তত্ত্বটা, যদিও কিন্তু তত্ত্ব আরো অনেকগুলো আছে, অম্লক্ষারের তত্ত্বের অভাব নাই, নেমে যাবো। তাহলে লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড কাকে বলে? লুইস তত্ত্ব হচ্ছে এমন একটা তত্ত্ব যেখানে ইলেকট্রন ইনভলভড। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে একটু ভুলে গেছে, যা একটি ইলেকট্রন জোড়। ওকে, অ্যাসিড হচ্ছে এমন একটা বস্তু যা হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, আর ক্ষার হচ্ছে যারা ইলেকট্রন জোড় দান করতে পারে, আই এম সরি ফর দি টাইপিং মিস্টেক, আমি এক্সট্রিমলি সরি এটার জন্য, বাট এখানে ইলেকট্রন জোড়ের কথা বলা হচ্ছে। সো বেসিক্যালি যেটা হয় খেয়াল করো, এখানে হচ্ছে একটা বস্তু সে হচ্ছে ইলেকট্রন জোড়া শেয়ার করতেছে, আর একটা বস্তু সেই ইলেকট্রন জোড়া হচ্ছে নিয়ে নিতেছে তার দিকে, রাইট? তার মানে এখানে দুইটা অরবিটাল ইনভলভ, একটা অরবিটালে দুইটা ইলেকট্রন আছে আর একটা অরবিটাল ফাঁকা, সুতরাং এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হচ্ছে। একটা উদাহরণ দিলে হয়তো বা ক্লিয়ার হবে। সো জাহিদ স্যার তোমাদেরকে পড়ানোর কথা জটিল যৌগ সম্পর্কে, রাইট? সো আমরা জানি জটিল যৌগে কি হয়, একটা কেন্দ্রীয় পরমাণুর যে ফাঁকা অরবিটাল গুলা থাকে, সো এটার যে এমটি অরবিটাল গুলা থাকে, ওকে, এখানে যে লোন পেয়ার গুলাই, যে সাইনাইডের লোন পেয়ার গুলো হচ্ছে এই এমটি অরবিটালের সাথে যে বন্ধন তৈরি করে, সুতরাং যেহেতু এখানে সিএন মাইনাস লোন পেয়ার শেয়ার করতেছে, সুতরাং এটাকে আমরা বলবো একটা ক্ষার।
আর এখানে যে Fe2+ আছে এটাকে আমরা বলবো একটা অ্যাসিড। ওকে, সো এটা আসলে লেখাই আছে, আমি এখানে খামাখা কেন এই কাজটা করলাম। ওকে ওকে, ঠিক আছে। সো আশা করি আমি বুঝাতে পারলাম, যেহেতু সাইনাইডের লোন পেয়ারটা আয়রন নিতেছে, সুতরাং আয়রন যেহেতু ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতেছে বা গ্রহণ করতেছে, সুতরাং আয়রন হচ্ছে এখানে একটা অম্ল হিসেবে বিবেচিত হবে এবং সাইন হচ্ছে এখানে ক্ষার হিসেবে বিবেচিত হবে। এবং এটার কারণে যেই প্রোডাক্টটা পাওয়া গেলে এটাকে ইউজুয়ালি আমরা জটিল যৌগ বলি। সাধারণত আমরা জটিল যৌগ বলি, সবসময় এরকম জটিল যৌগ নাও হইতে পারে। কিছু কিছু এক্সাম্পল আছে এরকম, আমরা ভবিষ্যতে দেখবো হয়তোবা, যে এই এরকম অ্যাসিড আর ক্ষার ইলেকট্রন জোড়ার মাধ্যমে আসলে তৈরি হয়েছে এবং তার একটা জটিল যৌগ তৈরি করে নাই। তো যাই হোক, এটা আমাদের কাছে এখন আপাতত ইম্পর্টেন্ট ইস্যু না। আশা করি আমি বুঝাতে পারলাম যে লুইস তত্ত্ব অনুযায়ী আসলে ইলেকট্রন জোড়া ইনভলভ, যে ইলেকট্রন জোড়া দান করবে সে হচ্ছে ক্ষার, আর যে ইলেকট্রন জোড়া গ্রহণ করবে সে হচ্ছে অ্যাসিড। যদি বুঝে থাকি তাহলে একটু হাত তুলে আমাকে জানাই দাও ভাইয়া। ওকে, আচ্ছা, লিগ্যান্ড হলো ক্ষার, এক্স্যাক্টলি, লিগ্যান্ড হলো বেইজ। ওর বাবা, এ সাইফুন তো হুরা হাত নামায় ফেলো আবার, নাহলে তোমার হাত ব্যথা হয়ে যাবে। ওকে, চৈতি বুঝছে। এ বেটা ফুড পান্ডা এলো করতে এনে, আমার তো খিদা লেগে গেল দেখে এখানে। এ আহাদ, এ ভাই তুমি আমাকে একটু ক্ল্যারিফাই করো তো, কাহিনী কি? আচ্ছা, ঠিক আছে। ওকে তানজিম, আমি আবার বলবো, তানজিমা প্যারা নাই, চিল। ওকে, দীপান্বিতা বুঝছে। ওকে ওকে ওকে। হুম। আল্লাহ, আন্তরিক, ভালো ছিল এটা। আচ্ছা, ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, ভেরি গুড। হাত নামায় ফেলো সবাই, হাত নামায় ফেলো, কমেন্ট অফ করে ফেলো। আমি আর একবার বলে আমি হচ্ছে এই স্লাইডটা চেঞ্জ করতেছি। সো লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হচ্ছে এমন সব পদার্থ যাদের হচ্ছে ফাঁকা অরবিটাল আছে, অর্থাৎ অ্যাসিডদের হচ্ছে এমটি অরবিটাল থাকে, এমটি অরবিটাল থাকে। এই এমটি অরবিটাল গুলাতে হচ্ছে তারা ইলেকট্রন নিতে পারে, সো এই কারণে তারা হচ্ছে অ্যাসিড। আর ক্ষারীয় বস্তু হচ্ছে ওদের ইউজুয়ালি, সাধারণত ওদের লোন পেয়ার থাকে, সবসময় লোন পেয়ার যে থাকতে হবে তা না, তাদের লোন পেয়ার থাকে, আমি বলেও দেই ওদের, অথবা পাই ইলেকট্রন থাকে। ওরা এই লোন পেয়ার বা পাই ইলেকট্রন শেয়ার করতে পারে একটা ফাঁকা অরবিটালের সাথে, সো ওদেরকে আমরা ক্ষার বলি। সুতরাং যাদের এক্সেস ইলেকট্রন আছে তারা হচ্ছে ক্ষার, যাদের ফাঁকা অরবিটাল আছে তারা হচ্ছে অম্ল, এবং এদের মধ্যে একটা সন্নিবেশ বন্ধন তৈরি হয় ইউজুয়ালি। সো এটা হচ্ছে অ্যাসিড ক্ষারের লুইস ডেফিনিশন। আশা করি আমি বুঝাতে পারলাম, এখন আমি সামনে আগাই। তো আমরা আজকে যেই তত্ত্বটা নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে পড়াশোনা করব সেই তত্ত্বটা হইতেছে আসলে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, ব্রনস্টেড লাউরি তত্ত্ব। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতেছি ভাইয়া, যেখানে অ্যাসিটিক অ্যাসিড এটাকে আমরা লিকুইড অ্যামোনিয়ার মধ্যে রাখছি, যার কারণে হচ্ছে এই অ্যাসিটিক অ্যাসিড ও হচ্ছে একটা প্রোটন ডোনেট করছে, ও একটা প্রোটন ডোনেট করছে অ্যামোনিয়াকে, সো ওকে আমরা একটা অ্যাসিড নাম দিলাম। সিমিলারলি অ্যামোনিয়া যেহেতু একটা প্রোটন গ্রহণ করছে, সো আমরা ওকে একটা বেইজ নাম দিলাম। খেয়াল করো, এই অ্যাসিড ওয়ান আর বেইজ ওয়ান, এই নামগুলা যেটা, আচ্ছা এখানে আসলে নামগুলোর মধ্যে একটু ক্ল্যারিফিকেশন প্রয়োজন আমার। সো এটা হচ্ছে অ্যাসিড ওয়ান, এটা হচ্ছে বেইজ টু। ওকে, এটা হচ্ছে বেইজ ওয়ান, এটা হচ্ছে অ্যাসিড টু। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গাটা একটু ভুল ছিল, আমি আমি একটু ক্লারিফাই করে দিলাম, ঠিক আছে, যাই হোক, ব্যাপার না। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে খেয়াল করো, যে যদি আমরা বলি যে এইখানে আমরা দেখতেছি সম্মুখ দিকের বিক্রিয়াতে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার। আর পশ্চাৎ দিকের বিক্রিয়া যদি আমরা চিন্তা করি, পশ্চাৎ দিকের বিক্রিয়াতে অ্যাসিটেড আয়ন হচ্ছে একটা ক্ষার এবং অ্যামোনিয়াম হচ্ছে একটা অ্যাসিড, কারণ এখানে অ্যামোনিয়াম হচ্ছে একটা প্রোটন অ্যাসিটেড আয়নকে ডোনেট করতেছে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া অ্যাসিড আছে, এটা এক জোড়া অ্যাসিড আছে, আর এখানে এক জোড়া ক্ষার আছে। তো এখন যদি আমরা পরবর্তীতে একটা ঠান্ডা মাথায় প্রশ্ন করি, প্রশ্নটা হইতেছে এই অ্যাসিডের সাথে রিলেটেড ক্ষার কোনটা? খুবই স্বাভাবিক, আমরা হইতেছে বলবো এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে রিলেটেড ক্ষার হইতেছে অ্যাসিটেট আয়ন। সিমিলারলি যদি আমরা বলি অ্যামোনিয়ার সাথে রিলেটেড অ্যাসিড কোনটা, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। সুতরাং আমি যদি এটাকে একটু ক্ল্যারিফাই করি তোমাদেরকে, তো এখানে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম যেই জোড়াটা হচ্ছে একে অপরের সাথে রিলেটেড ছিল, এদেরকে আমরা বলি হচ্ছে অনুবন্ধী জোড় বা কনজুগেট পেয়ার। কনজুগেট শব্দের অর্থই হচ্ছে সম্পর্কযুক্ত, কনজুগেট শব্দের অর্থই হচ্ছে সম্পর্কযুক্ত। অর্থাৎ একটা ব্রনস্টেড লাউরি বিক্রিয়ায় যেই সকল অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে একটা অনুবন্ধী জোড়। একটু পরে আমরা সাইন্টিফিক্যালি জিনিসটাকে আরো এক্সপ্লোর করবো যে অনুবন্ধী জোড়ের মানে আসলে কি। সিমিলারলি এখানে যেহেতু অ্যাসিডিক অ্যাসিড এবং অ্যাসিড আয়ন একে অপরের সাথে রিলেটেড, সুতরাং এদেরকে আমরা বলবো একটা অনুবন্ধী জোড় বা কনজুগেট পেয়ার। সবসময় খেয়াল করো, একটা অনুবন্ধী জোড়ের মধ্যে একটা অ্যাসিড থাকে, একটা বেস থাকে বা একটা ক্ষার থাকে। একটা অ্যাসিড থাকে, ওয়ান অ্যাসিড, আর থাকে কি ওয়ান বেস।
ওকে, এখানে কি কি থাকে? এখানে থাকে হচ্ছে একটা অ্যাসিড থাকে, ওয়ান অ্যাসিড আর ওয়ান বেস। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি অনুবন্ধী জোড়ের কনসেপ্ট। আমি আবারও একবার বলে দিই, একটা একটা অ্যাসিড বিক্রিয়াতে খেয়াল করো যে অ্যাসিটিক অ্যাসিড একটা প্রোটন দান করে অ্যাসিটেট আয়ন উৎপন্ন করলো, সো এদেরকে আমরা বলি একটা অনুবন্ধী জোড়। আর অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করলে অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো, এদেরকে আমরা বলি একটা অনুবন্ধী জোড়। ওকে, সো এটা হচ্ছে ব্রনস্টেড-লাউরি কনসেপ্টের একদম কি পয়েন্ট, এটা নিয়ে আমরা আসলে একটু পরে ডিসকাস করব। সো অনুবন্ধী জোড়ের কনসেপ্টটা বুঝছি কিনা, এটা যদি বুঝে থাকি একটু জানাই দিই ভাইয়া, অনুবন্ধী জোড়ের কনসেপ্টটা বুঝছি কিনা। ওকে, ওকে ক্লিয়ার, লামিয়া বুঝছে। ওকে ভেরি গুড। আচ্ছা, লাবণী সেই বুঝছে, ওরে খাইছে রে, ওরা কি বিশেষণ লাগাই দিল। আচ্ছা, ক্রিয়া বিশেষণ না, বুঝছি হচ্ছে একটা ক্রিয়াপদ। ওকে, আচ্ছা, এই যে বাহারুল, আমি তোমার কমেন্ট দেখছি তো। আচ্ছা ওকে, তানহার পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, ওকে ভেরি গুড, মোটামুটি সবারই ক্লিয়ার হয়ে যাইতেছে আমি দেখতে পারতেছি। ওকে, আচ্ছা, জেবাও বুঝছে, আশিস বুঝছে, ওকে ফাহিম বুঝছে। ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ সবাইকে, আমি আবার কমেন্ট দেখা বন্ধ করে দিলাম। সো মোটামুটি যেহেতু আমরা কনজুগেট পেয়ারের ইন্ট্রোডাকশন দিছি, এখন কিন্তু আমরা ডিটেলস দিয়ে বোঝা বাকি। সো যারা যারা একজন দুজন কমেন্ট করছে, আমি তোমাদের কমেন্ট দেখছি যে তোমাদের আবার ক্লিয়ার ক্ল্যারিফাই হইতে হবে। সো ক্ল্যারিফাই আমরা এখন হবো। ওকে, সো এখানে আমরা একটা সমস্যা দিছি, সেই সমস্যা দিয়ে আমরা ক্ল্যারিফাই হবো জিনিসটা। আমাদের এইখানে যে অ্যাসিড আর ক্ষারের যে একটা মানে একটা জোড়া দেওয়া আছে, এই জোড়াগুলো থেকে আমাদেরকে অনুবন্ধী জোড়াকে আইডেন্টিফাই করতে হবে। এই অম্লক্ষার জোড়ার মধ্যে কোনগুলো বা কোনটি বা কোনগুলো অনুবন্ধী নয়, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখন আমরা বুঝি যে অনুবন্ধী হওয়ার জন্য আসলে কি কি হইতে হয়। ওকে, অনুবন্ধী। ওকে, অনুবন্ধী হওয়ার জন্য হইতেছে একটা অ্যাসিড থাকতে হয় আর একটা বেস থাকতে হয়। ওকে, ঠিক আছে, এবং তাদের মধ্যে একটা এইচ প্লাসের ডিফারেন্স থাকতে হয়, এইচ প্লাসের ডিফারেন্স। অর্থাৎ আমরা বলবো যে অ্যাসিডের মধ্যে হচ্ছে একটা এইচ প্লাস বেশি থাকে, ওয়ান এইচ প্লাস বেশি, আর বেইজের মধ্যে একটা এইচ প্লাস কম থাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেফিনিশন। সো এখন ঠান্ডা মাথায় একটু ভাবি, প্রথম প্রশ্নটাতে আসি, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম সালফেট। সো এখান থেকে প্রথমে আমরা হচ্ছে স্পিসিস গুলোকে আলাদা করি, এখানে আসলে কি কি আছে দর্শক আয়নটাকে আমরা আলাদা করে ফেলবো। H2SO4 আছে এবং SO4 2 মাইনাস আছে। খুবই স্বাভাবিক, আমরা বুঝতেই পারতেছি এখানে অম্লটা হইতেছে আসলে সালফিউরিক অ্যাসিড, আর এটা হইতেছে আমাদের ক্ষার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অম্ল, এটা হচ্ছে আমাদের ক্ষার। তো আমরা অম্ল ক্ষার আলাদা করলাম। এখন আমরা চিন্তা করে দেখি যে আমাদের ক্ষার থেকে অম্লতে প্রোটন কয়টা বেশি আছে। আমরা দেখতে পারতেছি এখানে স্পষ্টভাবে ক্ষার থেকে অম্লতে দুইটা প্রোটন বেশি আছে। ওকে, দুইটা এইচ প্লাস বেশি আছে, দুইটা এইচ প্লাস বেশি, কিন্তু আমাদের অনুবন্ধী হওয়ার শর্ত কি? অনুবন্ধী শর্ত হলো একটা এইচ প্লাস ডিফারেন্ট থাকতে হবে, অর্থাৎ একটা এইচ প্লাস কম অথবা একটা এইচ প্লাস বেশি। যেহেতু এখানে দুইটা প্রোটনের ডিফারেন্স আছে, তার মানে আমরা কখনোই বলবো না যে এরা হচ্ছে অনুবন্ধী, এরা অনুবন্ধী না। ওকে, এরা অনুবন্ধী না, দে আর নট অনুবন্ধী। ওকে, পরেরটাতে আসি, পরেরটাতে আসে প্রথমটা আরো ক্লারিফাই হবে। পরেরটাতে কি কি আছে? HCl আছে আর ক্লোরিন আছে, রাইট? ক্যালসিয়াম তো দর্শক আয়ন, সো ক্যালসিয়াম বাদ, যে কোনো ধাতব আয়নগুলো আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, আমরা শুধুমাত্র হাইড্রোজেন আর অ্যানায়ন পার্ট গুলো রাখতেছি। তো এখানে আমরা যদি বলি ওকে HCl এবং এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে আছে হচ্ছে ক্লোরাইড, তো খেয়াল করো এটা হচ্ছে আমাদের অম্ল কারণ এখানে প্রোটন বেশি আছে, এটা হচ্ছে আমাদের ক্ষার কারণ এখানে প্রোটন কম আছে, রাইট? তো এখান থেকে এখানে যদি আমরা যাই, আমরা দেখতেছি এখানে একটা এইচ প্লাস বেশি, একটা এইচ প্লাস বেশি। সিন্স ডান থেকে বামে একটা এইচ প্লাস বেশি আছে এবং আমাদের ডেফিনিশনেও একটা এইচ প্লাস বেশি থাকতে হবে, সুতরাং এটা একটা আমরা খুবই সুন্দর মতো বলতে পারি যে ইয়া দিস ইজ অ্যান অ্যাসিড বেস পেয়ার বা কনজুগেট পেয়ার, দিস ইজ আ কনজুগেট পেয়ার। ওকে, তাহলে শেষ প্রশ্নটাতে আসি। শেষ প্রশ্নটা থেকে আমরা দর্শক আয়নগুলোকে আলাদা করব, দর্শক আয়নগুলোকে আলাদা করে আমরা হিসাব করব। সো কি কি আছে এখানে? সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট অর্থাৎ H2PO4 মাইনাস। ওকে, আর কি আছে এখানে? সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট অর্থাৎ HPO4 2 মাইনাস। যদি তুমি দর্শক আয়নগুলোকে অর্থাৎ ধাতব
গুলাকে তুমি যদি বাদ দিয়ে দাও, HPO4 2-। তো যদি তুমি এই দুইটার মধ্যে তুলনা করো, খেয়াল করো যে আমাদের অম্ল কোনটা হবে, ক্ষার কোনটা হবে। এটা হবে অম্ল, কারণ এখানে প্রোটন দুইটা আছে, অম্ল, এটা হবে অম্ল। আর এখানে হচ্ছে প্রোটন একটা আছে, সুতরাং এটা হবে হচ্ছে আমাদের ক্ষার। এখন যদি আমরা চিন্তা করি, ওকে আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি ডান থেকে বামে গেলে আমাদের প্রোটন একটা বেশি, রাইট? ডান পাশেরটা এক, ওকে। সুতরাং আমরা বলবো যে ওকে ফাইন, এরা হচ্ছে আসলে অনুবন্ধী জোড়া। সুতরাং আগের স্লাইডে যাদের একটুখানি হলেও কোয়েশ্চেন ছিল, আশা করি আমি তাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারছি। আমি একদম ভিজুয়ালাইজ করে দেখাই দিলাম যে অ্যাসিড আর ক্ষারের মধ্যে অম্ল তারা কি অনুবন্ধী জোড়া কিনা সেটা কিভাবে বোঝা যায়। শর্ত হইতেছে একটাই, তাদের মধ্যে একটা প্রোটনের কম বেশি থাকতে হবে। অ্যাসিডের মধ্যে একটা প্রোটন বেশি থাকবে, একটা প্রোটন বেশি থাকবে, ক্ষারের মধ্যে একটা প্রোটন কম থাকবে। এন্ড দ্যাটস দ্য ডিফারেন্স। এইভাবে হচ্ছে আমরা অনুবন্ধী জোড়াগুলোকে মেইনটেইন করি। যদি বুঝে থাকি তাহলে একটু কমেন্ট বক্সে জানাই দিই ভাইয়া। ওকে আচ্ছা, খ, আচ্ছা ওকে ঠিক আছে, খ গ হচ্ছে অনুবন্ধী, ভেরি গুড। ওকে আচ্ছা, খটা আমি আরেকবার বুঝাইতেছি, সমস্যা নাই, নো প্রবলেম। আচ্ছা ওকে ঠিক আছে, ভালোই ক্লিয়ার। দর্শক আয়ন হইতেছে, আমি তো বলে দিলাম মাঝখানে যে যে কোনো ধাতব আয়ন থাকলে সেগুলো দর্শক আয়ন হিসেবে বিবেচনা করবো অ্যাসিড ক্ষার বিক্রিয়াতে, যে কোনো ধাতব আয়ন থাকলে। ওকে, আব্দুর রহমান শাহ শামীম, আচ্ছা বুগলা না, ইউসা, ওকে বুকে গিয়েছো, ঠিক আছে, মীনাক্ষী রয় বুঝছে, আচ্ছা ওকে, ওটা যে পরিমাণে কাশতে পারেন, আচ্ছা ওকে ঠিক আছে, ওকে সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা হচ্ছে আবার একবার রিভিশন দিয়ে আমরা সামনে আগাই। সো প্রথমটাতে খেয়াল করো, প্রথমটাতে হচ্ছে অম্ল হচ্ছে H2SO4, ক্ষার হচ্ছে সালফেট আয়ন। এইখানে হইতেছে দুইটা প্রোটনের পার্থক্য আছে, যেহেতু আমাদের অনুবন্ধী হওয়ার জন্য একটা প্রোটনের পার্থক্য থাকতে হয়, সুতরাং এরা অনুবন্ধী হবে না। ওকে, দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্টে আমাদের অ্যাসিড হচ্ছে HCl, আমাদের লবণটা হইতেছে ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে আমাদের মানে আসলে ক্ষারীয় পদার্থ কোনটা, ধাতব আয়ন বাদ দিতে হবে। তাহলে ধাতব আয়ন বাদ দিলে এখানে থাকে হচ্ছে শুধুমাত্র ক্লোরাইড আয়ন। তো এখানে HCl আর ক্লোরিনের মধ্যে যদি আমরা তুলনা করি, এখানে অবভিয়াসলি আমরা দেখতে পারতেছি যে পার্থক্য আছে, এই যে একটা প্রোটনের পার্থক্য আছে। ওকে, সো তারপরে আমরা এসেছি লাস্টেরটাই, সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট এবং সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন, H2PO4 মাইনাস আয়ন। আর এখানে যদি আমরা সোডিয়াম পটাশিয়ামকে বাদ দিয়ে দেই, এখানে এটা হচ্ছে HPO4 2 মাইনাস আয়ন। সো দেখতেই পারতেছি যে এই দুটার মধ্যে আসলে একটা প্রোটনের পার্থক্য আছে, সুতরাং এটা হচ্ছে অনুবন্ধী জোট। দ্যাটস ইট, এটা ছিল হচ্ছে ঘটনা। ঠিক, ওকে, এটা খুবই একটা কনফিউজিং একটা বিষয়। সো এখানে আমি একটু কিছু, এখন আমি একটু কঠিন কিছু কথা বলবো, সো সবাই একটু মনোযোগ দাও, হ্যাঁ, কেউ কমেন্ট টমেন্ট কিচ্ছু করো না, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো, তাহলে আশা করি বুঝতে পারবা। শক্তিমাত্রা মানে হইতেছে কোন একটা অ্যাসিড বা কোন একটা ক্ষার, যেহেতু আমরা এখানে অ্যাসিড নিয়ে কথা বলতেছি, সেই অ্যাসিডটা কতটুকু বিয়োজিত হইতে পারে, অর্থাৎ তার বিয়োজন মাত্রা কত বেশি। ভাই আপনার একটু নেট প্রবলেম যেটা হচ্ছে মাঝে বিয়োজন মাঝে। মাত্রা 100% হয়। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? জি ভাই, এখন মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা। সো আমরা যদি অ্যাসিডের শক্তি মাত্রাতে আসি আর কি, সো শক্তি মাত্রা মানে হচ্ছে কোন একটা অ্যাসিড কতটুকু বিয়োজিত হয় কোন একটা দ্রাবকে। ওকে, অর্থাৎ কার বিয়োজন মাত্রা বা আলফার মান কত বেশি। একটা অ্যাসিডের আলফার মান যত বেশি, আমরা বলবো তার শক্তি মাত্রা তত বেশি, তার শক্তি মাত্রা তত বেশি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কনসেপ্টটা। তো এখন আমরা একটা এক্সাম্পল নিই। মনে করো যে পানির মধ্যে, পানি হচ্ছে আমাদের দ্রাবক, এই পানির মধ্যে আমরা নাইট্রিক অ্যাসিড নিয়েছি। পানির মধ্যে নাইট্রিক অ্যাসিড 100% বিয়োজন হয়। ওকে, অর্থাৎ এখানে বিয়োজন মাত্রা হচ্ছে 100% বিয়োজিত হয়, ঠিক আছে। অর্থাৎ 100% বিয়োজিত হয়ে HNO3 থেকে হচ্ছে H3O প্লাস আয়ন এবং নাইট্রেট আয়ন পাওয়া যায়। এখন আমরা যদি সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করি, সালফিউরিক অ্যাসিডও পানির মধ্যে 100% বিয়োজিত হয়ে H3O প্লাস আয়ন এবং বাইসালফেট আয়ন তৈরি করে। ওকে, এখানেও কিন্তু সালফিউরিক অ্যাসিডের 100% বিয়োজন হয়। ওকে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো,
বিয়োজন মাত্রা মানে শক্তি মাত্রা, অ্যাসিডের শক্তি মাত্রা মানে হচ্ছে তার বিয়োজন মাত্রা কত বেশি। দুইটা অ্যাসিডের মধ্যে যার বিয়োজন মাত্রা যত বেশি হবে আমরা বলবো সে তত বেশি শক্তিশালী। এখন পানির মধ্যে আমরা দেখতেছি যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এই দুইটাই 100% বিয়োজিত হয়। ওকে, তাহলে এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো যে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে এইখানে তুমি ভিজুয়ালি এই বিক্রিয়াটা থেকে তুমি হচ্ছে বলতে পারবা কিনা যে কোনটা বেশি শক্তিশালী। লজিক্যালি চিন্তা করবা, তুমি আগে কি জানো সেটা চিন্তা করবা না। ওকে, লজিক্যালি চিন্তা করো যে এই বিক্রিয়াতে আমরা দেখতেছি নাইট্রিক অ্যাসিডও 100% বিয়োজিত হয়, সালফিউরিক অ্যাসিডও 100% বিয়োজিত হয়, অর্থাৎ দুইজনেরই মানে সম্পূর্ণভাবে সে প্রোটন ডোনেট করতে পারে। এখন তুমি চিন্তা করো যে এখানে দুইটার মধ্যে কে শক্তিশালী অ্যাসিড বা কে দুর্বল অ্যাসিড, এটা তুমি বের করতে পারবে কিনা। লজিক্যালি চিন্তা করো, তুমি আগে কি জানো ম্যাটার করে না। আমাকে কমেন্ট বক্সে একটু জানো তুমি আগে কি জানো ম্যাটার করে না। আমি আগেই বলতেছি তুমি আগে কি জানো ম্যাটার করে না। ওকে, ঘনমাত্রা নিয়ে তো কোনো কথাই হচ্ছে না। মানে মনে করো সমান ঘনমাত্রা, ঠিক আছে, বিক্রিয়া থেকে জাস্ট চিন্তা করো, বিক্রিয়া থেকে। আচ্ছা জুবাইর, তুমি কেন বললে H2SO4 বেশি শক্তিশালী, কেন বলতে পারবা? ওকে, যারা যারা হচ্ছে বলতেছো যে বলতে পারবা কোনটা বেশি শক্তিশালী, কেন, লজিকটা কি আমাকে একটু বইলো। আমি হচ্ছে লজিকটা শুধুমাত্র এখানে লিখে রাখছি, জাস্ট বেসড অন দি থিংস রিটেন অন দি স্ক্রিন। ওকে, তুমি পূর্বে কি জানো ম্যাটার করে না, তুমি আগে কি জানো ম্যাটার করে না, ঠিক আছে। জাস্ট স্ক্রিনে যা লেখা আছে সেটা সাপেক্ষে তুমি আমাকে বলো এই দুটোর মধ্যে কোনটা বেশি স্ট্রং হবে। ওকে, এক্স্যাক্টলি সাজিদ, এক্স্যাক্টলি। আচ্ছা, অনেকে বলতেছে পারবো না। ওকে, তো আমি এখানে একটু আসি যে তোমরা একটু লজিক্যালি চিন্তা করো। আমি মাত্রই বললাম শক্তি মাত্রা মানে হইতেছে কোন একটা অ্যাসিড কতটুকু বিয়োজিত হয়। তো বিয়োজিত হয় আমরা কি দিয়ে বুঝি, বিয়োজন মাত্রা দিয়ে বুঝি। পানির মধ্যে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দুইটাই 100% বিয়োজিত হয় ভাইয়া। ওকে, 100%। খেয়াল করো যে এটারও 1 মোল থেকে 1 মোল H3O প্লাস, এটারও 1 মোল থেকে 1 মোল H3O প্লাস পাওয়া যায়, দুই না কিন্তু এক পাওয়া যায়। তো আমরা দেখতেছি ভার্চুয়ালি দুজনই যেহেতু 100% বিয়োজিত হয় পানিতে, তার মানে পানির মধ্যে এই দুজনের মধ্যে শক্তি মাত্রার তুলনা করা পসিবল না। আমরা বলবো পানির মধ্যে দুইজনই সমান শক্তির, দুইটাই সমান শক্তির। কমন সেন্স দিয়ে ভাবো একটু, দুইজনই সমান শক্তির, কারণ দুইজনই 100% বিয়োজিত হচ্ছে, সুতরাং দুইজনই সমান শক্তির। সুতরাং এখানে আমি একটা কঠিন কথা বলবো, কনভিন্স হইও কিন্তু যারা যারা সালফিউরিক অ্যাসিড লিখছো, আই ডোন্ট নো তোমরা কোন বেসিসে লিখছো, কারণ সেই বেসিস আমরা এখনো যাইনি। আমি আগেই বলছি যে পুরানো যা কিছু জানো ওটার বেসিসে বললো না, স্ক্রিনে যা লেখা আছে তার বেসিসে বলবা। এখানে যেহেতু আমরা দেখতেছি যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড পানির মধ্যে 100% বিয়োজিত হয়, অর্থাৎ পানির মধ্যে কে বেশি শক্তিশালী এটা আমরা আসলে জানি না। এই কারণে আমরা বলি এইখানে পানি হচ্ছে একটা লেভেলিং দ্রাবক, অর্থাৎ পানি হইতেছে লেভেল সেট করে দিতেছে। এই পানির মধ্যে হইতেছে সবাই সমান লেভেলের শক্তিশালী, অর্থাৎ পানির মধ্যে সবাই 100% বিয়োজিত হয়। সো এটা হচ্ছে আসলে এখানকার মূল পয়েন্ট, যে পানি হচ্ছে এমন একটা দ্রাবক যেই দ্রাবক দিয়ে আমরা নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড এদের মধ্যে কে বেশি শক্তিশালী সেটা আমরা তুলনা করতে পারবো না। পানির মধ্যে আমরা মোটেও তুলনা করতে পারবো না, কারণ পানি এখানে একটা লেভেলিং দ্রাবক, পানি দুইজনকে সমান লেভেলে শক্তি মাত্রা বানায় দেয়। আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম, আবার ইন্টারনেটের সমস্যা আছে। পানির মধ্যে যেহেতু এই দুইটি অ্যাসিড 100% বিয়োজিত হয়, সুতরাং পানির মধ্যে আমরা দুইটার মধ্যে শক্তি মাত্রার কোনো তুলনা করতে পারবো না। একটু নেট প্রবলেম হচ্ছে। তুলনা পারি না, তাদেরকে আমরা বলি হচ্ছে লেভেলিং দ্রাবক। লেভেলিং দ্রাবক হচ্ছে এমন একটা না। এখনো আপনার একটু, জি ভাই একটু নেট প্রবলেম হচ্ছে। এখন ঠিক আছে? আচ্ছা ভাই দাঁড়াও। একবার মনে হয় ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে ভালো হতো। এখন এখন কি উম, অবস্থা? জি ভাই আপাতত তো ঠিক আছে, শুরু করেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা। সো তাহলে যেটা আমরা বলতেছিলাম যে যেহেতু পানি হচ্ছে এমন একটা দ্রাবক যেই দ্রাবকের মধ্যে হইতেছে এই অ্যাসিড গুলা 100% বিয়োজিত হয়, সুতরাং পানি দিয়ে আমরা হচ্ছে এদের শক্তিমাত্রার তুলনা করতে পারবো না। সো পানিকে আমরা বলি লেভেলিং দ্রাবক। তাহলে আমি যদি এদের মধ্যে শক্তিমাত্রার তুলনা করতেই চাই, তাহলে আমার এমন একটা দ্রাবক নিতে হবে যে দ্রাবকে এরা 100% বিয়োজিত হয় না।
রাইট, যেখানে তারা অল্প একটু বিয়োজিত হয়, তাহলে সেখানে যে বেশি বিয়োজিত হবে সে বেশি শক্তিশালী। সো এইটার জন্য আমরা আরেকটা দ্রাবক চুজ করলাম যেটা হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। ওরে আল্লাহ রে আল্লাহ। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এমন একটা দ্রাবক চুজ করলাম যেটা হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। সো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে খেয়াল করো, নাইট্রিক অ্যাসিডও 100% বিয়োজিত হয় না, একটা উভমুখী বিক্রিয়া দেখতেই পারতেছো আশা করি। সালফিউরিক অ্যাসিডও 100% বিয়োজিত হয় না, একটা উভমুখী বিক্রিয়া দেখতে পারতেছো। আচ্ছা, এখানে একটা প্লাস চিহ্ন করে হবে। ওকে, সো যেহেতু এটা 100% বিয়োজিত হয় না, সুতরাং আমরা এখানে দুইটা সাম্য ধ্রুবক পাচ্ছি, K1 এবং K2। এবং দেখা যায় যে K2 এর মানটা হচ্ছে K1 এর চাইতে বেশি। অর্থাৎ এখানে আমরা বলতে পারবো যে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এমন একটা দ্রাবক যেই দ্রাবকের সালফিউরিক অ্যাসিডের হচ্ছে আলফার মান বেশি বা বিয়োজন মাত্রা বেশি, নাইট্রিক অ্যাসিডের আলফার মান বা বিয়োজন মাত্রা হচ্ছে রিলেটিভলি কম। সুতরাং অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এমন একটা দ্রাবক যেখানে আমরা এই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমি তুলনা করতে পারতেছি, অর্থাৎ কে বেশি শক্তিশালী। যেহেতু এখানে সালফিউরিক অ্যাসিড বেশি বিয়োজিত হয়, সুতরাং অবশ্যই সালফিউরিক অ্যাসিড বেশি শক্তিশালী। সুতরাং এখানে আমরা যে দ্রাবকটা নিলাম, যে দ্রাবকের মধ্যে আমরা দুইটা অ্যাসিডের মধ্যে তুলনা করতে পারতেছি যে কে বেশি শক্তিশালী, এদেরকে আমরা বলি হচ্ছে পার্থক্যকারী দ্রাবক, কারণ এটা দিয়ে পার্থক্য করা যায়, পার্থক্য করা যায়। তো আমি যদি সাম আপ করি জিনিসটাকে, আমি সাম আপ করে বলি, তারপর দেখো তোমরা বুঝছো কিনা। আমি যদি দুইটা অ্যাসিডের মধ্যে তুলনা করতে চাই, আমি অ্যাবসলিউটলি তাদের মধ্যে তুলনা করতে পারবো না, আমার একটা দ্রাবক লাগবে। সেই দ্রাবকের মধ্যে যদি তারা 100% বিয়োজিত হয়, তাহলে আমি তাদের মধ্যে কোনো তুলনাই করতে পারবো না। সেই দ্রাবকটাকে বলা হয় লেভেলিং দ্রাবক। সুতরাং আমি যদি কোনো দুইটা অ্যাসিডের মধ্যে তুলনা করতে চাই কে বেশি শক্তিশালী, এই তুলনাটা করার জন্য আমাকে এমন একটা দ্রাবক নিতে হবে যে দ্রাবকটা হচ্ছে পার্থক্যকারী দ্রাবক। পার্থক্যকারী দ্রাবক কারা? এরা হচ্ছে এমন কিছু দ্রাবক যেই দ্রাবকে ওই অ্যাসিড গুলা 100% বিয়োজিত হয় না, কেউ বেশি হয় কেউ কম হয়। সো যে ওই দ্রাবকের মধ্যে বেশি বিয়োজিত হইলো সে হচ্ছে বেশি শক্তিশালী, যে কম বিয়োজিত হইলো সে হচ্ছে কম শক্তিশালী। সো হ্যাঁ, এখন তোমরা পূর্ববর্তীতে যেটা জানতা যে সালফিউরিক অ্যাসিড ইজ মোর স্ট্রঙ্গার দ্যান নাইট্রিক অ্যাসিড, এখানে কিন্তু এটা খাটবে। অর্থাৎ আমি যদি দ্রাবকটা পানি থেকে চেঞ্জ করে অ্যাসিটিক অ্যাসিডে নিয়ে আসি, তখন আমরা বলতে পারবো যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড থেকে শক্তিশালী অ্যাসিড। বাট ইন জেনারেল কিন্তু আমি এই কমেন্টটা করতে পারবো না, কারণ পানির মধ্যে দুইজনেরই শক্তিমাত্রা সমান, অ্যামোনিয়ার মধ্যে দুইজনেরই শক্তিমাত্রা সমান। সুতরাং এই কথাটা কিন্তু একটু মাথায় রাখবো ভাই, একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো যে তুমি একই সাথে বলতেছো সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড দুইজনই তীব্র অ্যাসিড, দুইজনই 100% বিয়োজিত হয়, পিএইচ এর অঙ্ক করার সময় তুমি সেটাই করছো। অন দি আদার হ্যান্ড তুমি নিজেই বলতেছো সালফিউরিক অ্যাসিড বেশি শক্তিশালী, তাহলে এই কথাটা কি সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না ভাইয়া? সো একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে এই জিনিসগুলো কিন্তু অতিমাত্রায় লজিক্যাল, মানে সম্পূর্ণ লজিক ধরে 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 জিনিসগুলো আসছে। সো যদি তুমি একটু মাথার তারটা একটু মানে পেঁচায় পুচায় চিন্তা করো, তুমি জিনিসগুলো খুব সিম্পলি বুঝে যাবা। সো আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম। এই জিনিসটা আমাদের সামনের অংশগুলোতে আর লাগবে না। সো আমি তাও একবার ক্ল্যারিফাই হয়ে নিচ্ছি, যদি তোমরা কেউ কেউ ক্ল্যারিফাই এখনো না হয়ে থাকো, তুমি আবার রেকর্ডিংটা দেখে নিও, ক্ল্যারিফাই হয়ে যাবা। বাট এখানে আমি তোমার যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হইতেছে কখন কোন শর্তে আমরা দুইটা অ্যাসিডের মধ্যে শক্তিমাত্রা তুলনা করতে পারবো, কোন শর্তে তুলনা করতে পারবো না। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও ভাইয়া। শারমিন আক্তার, K2 গ্রেটার দেন K1 কি করে বুঝবো, এটাই আমি এক্স্যাক্টলি এর পর থেকে বুঝাবো, ঠিক আছে? আব্দুল আহাদ, একটু অপেক্ষা করো, পরের স্লাইডে আমি বুঝাবো কেন সালফিউরিক অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী। ঠিক আছে, ওকে। এটা আমি রিক্যাপ করবো না, সরি, এটা রেকর্ডিং দেখে নিতে হবে। সো যারা যারা বুঝছো আমি একটু দেখে নিতে চাই যে কত পার্সেন্ট বুঝছো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে। বাহ, আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম তার চেয়ে বেশি আমি ক্লিয়ার পাইতেছি, যাক আমি সার্থক। ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ সবাইকে, বুঝছো মোটামুটি। এখন আবার কমেন্ট বক্সটা অফ করে দাও। এই স্লাইডটা যারা যারা বুঝো নাই ভুলে যাও, রেকর্ডিং আবার দেখে নিও। বাট এখন আমরা সেই ক্লাসিক্যাল জিনিসে চলে যাব। আমরা এখন তুলনা করব দুইটা অ্যাসিডের মধ্যে কে বেশি শক্তিশালী কে কম শক্তিশালী। সো আমি এটার জন্য অ্যাসিড গুলোকে জেনারেলি আমরা ভাগ করে নিই। আমরা অ্যাসিড গুলোকে ইউজুয়ালি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অজৈব অ্যাসিড বা মিনারেল অ্যাসিড, আর একটা হচ্ছে জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড। অজৈব অ্যাসিড গুলা নন লিভিং সোর্স থেকে আসে, যেমন ধরো যে পাথরের খনিটনি থেকে আসে, অ্যাসিড বৃষ্টি থেকে আসে। আর জৈব অ্যাসিড গুলো সাধারণত লিভিং থিং থেকে আসে, যেমন ধরো ভিনেগার, তারপর ধরো যে ইউরিক অ্যাসিড ইত্যাদি। ওকে, সো মিনারেল অ্যাসিড গুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা ভাগকে বলা হয় অক্সো অ্যাসিড,
যেখানে হচ্ছে অক্সিজেন আছে, অর্থাৎ হাইড্রোজেন তো আছেই, অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন অবভিয়াসলি থাকবে, সাথে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে, সাথে অক্সিজেন থাকবে, এদেরকে আমরা বলি হচ্ছে অক্সো অ্যাসিড। ওকে, এদেরকে আমরা বলি হচ্ছে অক্সো অ্যাসিড। আর আরেকটা হচ্ছে হাইড্রাসিড, যেখানে শুধুমাত্র অক্সিজেনটা মিসিং। খেয়াল করছো ফর্মুলার মধ্যে একটু তাকায় দেখো, সেখানে শুধুমাত্র এখানে হাইড্রোজেন আছে, এক্স আছে, অক্সিজেন আছে এক্সট্রা, এখানে হাইড্রোজেন আছে আর এক্স আছে, এখানে কোনো অক্সিজেন নাই। তো এখানে আমরা কিছু এক্সাম্পলও দেখতেছি, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতেছি, HCl, HI, H2S ইত্যাদি। তো এখন আমরা ইন্ডিভিজুয়ালি এই গ্রুপগুলোর মধ্যে তুলনা করব, কে বেশি শক্তিশালী কে কম শক্তিশালী। এগেইন মাথায় রাখবা, যখন আমরা এদের শক্তিমাত্রা তুলনা করতেছি তখন আমরা একটা ডিফারেন্সিয়েটিং দ্রাবক বা একটা পার্থক্যকারী দ্রাবকের মধ্যে তুলনা করতেছি, ডিফারেন্সিয়েটিং দ্রাবকে তুলনা করতেছি। ওকে, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা শক্তিমাত্রা তুলনা করতেছি আমরা একটা ডিফারেন্সিয়েটিং দ্রাবকের তুলনা করতেছি। ওকে, সো চলো প্রথমে আমরা অক্সো অ্যাসিডটা দেখে নিই। সো অক্সো অ্যাসিডের জন্য যেটা হয়, অক্সো অ্যাসিডের যদি আমি অ্যাসিডিটির তুলনা করতে চাই বা শক্তিমাত্রার তুলনা করতে চাই, তাহলে আমার প্রথম যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বা জারণ সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে, ওই অ্যাসিডের সক্রিয়তা বা শক্তিমাত্রা তত বেশি হবে। একটা এক্সাম্পল দিই ভাইয়া। যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনের জারণ মান হচ্ছে +7, সালফারের জারণ মান সালফিউরিক অ্যাসিডে +6, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান +5 এবং নাইট্রাস অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে প্লাস কত, -4, +1, +3। যেহেতু এখানে পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান সর্বোচ্চ, সুতরাং এটার অম্লত্ব সবচেয়ে বেশি, নাইট্রাস অ্যাসিডের অম্লত্ব সবচেয়ে কম, কারণ এখানে কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে কম। তো এই জন্যই কিন্তু আমরা একটু আগে বলছিলাম এটা, যে আমরা যদি একটা ডিফারেন্সিয়েটিং দ্রাবক নেই, সালফিউরিক অ্যাসিড বেশি বিয়োজিত হবে, কারণ সেখানে কেন্দ্রীয় পরমাণু জারণ মানটা বেশি। তো আশা করি এই উত্তরটা পাইছো, যে কিভাবে বুঝবো যে K2 গ্রেটার দেন K1, এই যে এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারি। ঠিক আছে, তারপরেরটাই আমরা আসি। যদি দুইটা অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হয়, তখন কি হবে? তখন যেটার কেন্দ্রীয় পরমাণুর সাইজ যত ছোট হবে সেই অ্যাসিডটা তত তীব্র হবে। সরি, আমরা যদি এখানে একটু দেখি, নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু জারণ মান +5, ফসফরাসেরও কেন্দ্রীয় পরমাণু জারণ মান +5। যেহেতু নাইট্রোজেন হচ্ছে সাইজে ছোট, ফসফরাস হচ্ছে সাইজে বড়, সুতরাং নাইট্রিক অ্যাসিড হবে শক্তিশালী অ্যাসিড। আবার নাইট্রাস অ্যাসিডে যদি আসি, নাইট্রাস অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণু জারণ মান হচ্ছে +3, বোরিক অ্যাসিডের মধ্যেও কেন্দ্রীয় পরমাণু জারণ মান হচ্ছে +3। যেহেতু নাইট্রোজেন হচ্ছে সাইজে ছোট আর বোরন হচ্ছে সাইজে বড় রিলেটিভলি, সুতরাং এখানে হইতেছে নাইট্রাস অ্যাসিডটা শক্তিশালী অ্যাসিড হবে বোরিক অ্যাসিডের তুলনায়। সুতরাং আমরা এখানে অক্সো অ্যাসিডের জন্য দুইটা পয়েন্ট দেখলাম। প্রথমে আমরা দেখবো কেন্দ্রীয় পরমাণু জারণ মান, যেই কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি ওই অক্সো অ্যাসিডটা তত শক্তিশালী। যদি দুইটা অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হয়, তখন যেই কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সেটা হবে হচ্ছে শক্তিশালী অ্যাসিড। সো আশা করি আমি অক্সো অ্যাসিড এটা বুঝাইতে পারলাম। সো এটা আশা করি সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে। সো যদি বুঝে থাকি তাহলে একটু হাত তুলে জানাই দিই ভাইয়া। হ্যাঁ নওশিন, ছোট মরিচের ঝাল বেশি। ওকে, কি রে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না কেন, বুঝলাম না। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয় করব কিভাবে, এটা গত চ্যাপ্টারের পড়া এবং ক্লাস 9-10 পড়া, আমি এখানে এটা রিপিট করতেছি না মমিনুল। ওকে, মানে এটা 3 নম্বর চ্যাপ্টারে পড়ার কথা আর কি। আচ্ছা আমি আবার একটু বুঝাই দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা বেশিরভাগই ক্লিয়ার বলতেছে, একজন দুজনের একটু ঝামেলা হচ্ছে। ওকে নো প্রবলেম, আমি বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ, হাত নামায় ফেলো, ব্যথা করবে। ওকে, শারমিন বুঝছে। আচ্ছা ওকে, মৌসুমা বুঝছে। ওকে ইয়ো, ওরে বাবারে বাবা, আসিফ সিয়াম তো পুরো খেলার উপরে আছে। আচ্ছা, সামিহা মান্নান ক্লিয়ার হয়েছে। ওকে, হানি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, রাহিনেরও ক্লিয়ার হয়েছে। এই রাহিন হাত নামায় ফেলো। ওকে, জোয়েনা ক্লিয়ার হয়েছে। ওরে বাবারে বাবা, এঞ্জেলও হয়ে গেছে আবার, বুঝে টুজ্জে সব মানে আকাশে পৌঁছায় গেছে না, কঠিন অবস্থা মানে বুঝার ঠেলায়। হ্যাঁ আপনামো আপনামো, সবাই আপনামো। ঠিক আছে, আমি আবার এখন আরেকবার একটু বুঝাই দিচ্ছি, খেয়াল করো। তো অক্সো অ্যাসিড যারা, তাদের জন্য আমাদের দেখতে হবে কার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত বেশি। যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি সে তত শক্তিশালী অ্যাসিড। দ্যাটস ইট, এটাই। ওকে, যেমন এখানে আমরা দেখতে পারতেছি যে পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান +7, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান +6। যেহেতু এখানে ক্লোরিনের জারণ মান বেশি, তাই পারক্লোরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড কার তুলনায়,
সালফিউরিক অ্যাসিডের তুলনায়। সিমিলারলি নাইট্রিক অ্যাসিডের যেহেতু কেন্দ্রীয় পরমাণুর জারণ মান +5, তাই এটা সালফিউরিক অ্যাসিড থেকে দুর্বল ইত্যাদি। সিমিলারলি যদি আমরা পরবর্তী অংশে আসি, যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা একই হয়, অর্থাৎ মনে করো যে নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিডে আসি, দুজনেরই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান +5। সো এই ক্ষেত্রে যেই কেন্দ্রীয় পরমাণুটার আকার ছোট সে হচ্ছে শক্তিশালী হবে। যেমন এখানে নাইট্রিক অ্যাসিডের বেলায় নাইট্রোজেন এবং ফসফরিক অ্যাসিডের বেলায় ফসফরাস, এই দুইটার মধ্যে নাইট্রোজেন হচ্ছে ছোট সাইজের, ফসফরাস হচ্ছে বড় সাইজের। সুতরাং যেহেতু আমাদের নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর সাইজটা ছোট, সুতরাং এটা হইতেছে শক্তিশালী অ্যাসিড। একইভাবে তুমি যদি এখানে দেখো বোরন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের সাইজ ছোট, সুতরাং এখানে নাইট্রাস অ্যাসিড হবে শক্তিশালী অ্যাসিড। কার তুলনায়? বোরিক অ্যাসিডের তুলনায়। তো আশা করি আমি বুঝাতে পারলাম যেখানে ঘটনাটা আসলে কিরকম। তো আমরা হচ্ছে এখন চলে যাই পরবর্তী অংশে। ওকে, হাইড্রোসিডে আসি। তাহলে হাইড্রোসিডের বেলায় ঘটনা কি? হাইড্রোসিডের বেলায় ঘটনা হইলো অ্যানায়নের আকার যত বড় হবে অ্যাসিডের তীব্রতাও তত বাড়বে। যেমন এখানে আমরা হাইড্রোহ্যালিক অ্যাসিড দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে খেয়াল করো, আমি যদি চিন্তা করি ফ্লোরিনের আকার হচ্ছে সবচাইতে ছোট, আয়োডিনের আকার হচ্ছে সবচাইতে বড়, সুতরাং আমি যদি উপর থেকে নিচে যাই আমার অ্যাসিডিটি বা অম্লের তীব্রতা বৃদ্ধি পাবে। এটা বৃদ্ধি পাওয়ার আসলে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা মূল কারণ হইলো বন্ড স্ট্রেংথ, ওকে, বা বন্ধন শক্তি। ইউজুয়ালি যেটা হয়, হাইড্রোজেনের সাথে তার সাথের পরমাণুটার সাইজ যত বড় হয় তার বন্ধনটা তত উইক হইতে থাকে। তার মানে হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে বন্ধনটা হচ্ছে সবচাইতে শক্তিশালী, আর হাইড্রোজেন আর আয়োডিনের মধ্যে বন্ধনটা হইতেছে রিলেটিভলি সবচেয়ে উইক, দুর্বল। যেহেতু হাইড্রোজেন আর আয়োডিনের মধ্যে বন্ধনটা সবচেয়ে দুর্বল, তাই এটা ইজিলি ভেঙে যায়, খুব বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হইতে পারে। আর হাইড্রোজেন ফ্লুইডের মধ্যে যেহেতু বন্ধনটা অনেক শক্তিশালী, তো এটা সহজে ভাঙে না, সো এই কারণে খুব বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হইতে পারে না। সো এটা কিন্তু হচ্ছে ওয়ান অফ দি রিজনস, আমি বললাম ওয়ান অফ দি রিজনস। আরো 2-3টা কারণ আছে, কিন্তু আমরা সবগুলো কারণের দিকে যাব না, কারণ আমাদের আজকে মূল টার্গেট হইতেছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করা। তো আশা করি আমি বুঝাতে পারলাম যে হাইড্রোসিডের বেলায় কিভাবে আমরা বুঝবো যে কোনটা শক্তিশালী আর কোনটা তীব্র। এগেইন এখানেও কাহিনী, আমি যখন তুলনা করতেছি তখন আমাকে একটা ডিফারেন্সিয়েটিং সলভেন্ট নিতে হবে। যেমন আমি যদি এখানে পানি হিসেবে, আমি দ্রাবক হিসেবে এখানে যদি পানি নেই, পানির মধ্যে হইতেছে এই তিনজনই 100% আয়নিত হয়, তাই পানির মধ্যে কিন্তু আমি HCl, HBr আর HI এদের আমি তুলনা করতে পারবো না। আমি তুলনা করতে পারবো হচ্ছে HF আর HCl এর মধ্যে, কথার কথা ধরো, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমাকে মাথায় রাখতে হবে আমি যাতে করে একটা পার্থক্যকারী দ্রাবক সবসময় নেই। ওকে, সো সব কথা শেষ কথা কি, হাইড্রোসিডের বেলায় অ্যানায়নের আকার যত বড় হবে তার তীব্রতা তত বেশি হবে। সো আশা করি আমি বুঝাতে পারলাম যে বিষয়টা কিরকম। সো তোমরা যদি বুঝে থাকো তাহলে একটু হাত তুলে আমাকে জানাই দাও। ওরে আল্লাহ, হাইট নিয়ে কি শুরু করছে বলা ভাই। এই উদাহরণটা আমি মানে একবার সন্দেহ করতেছিলাম যে নিব কি নিব না, নিব কি নিব না। আরে বেটা, এটা কিছু হইলো? এর চেয়ে হচ্ছে ইয়ে নিতে পারতাম, গ্রুপ 16 নিতে পারতাম, চালকোজেনের হাইড্রেট নিতে পারতাম, পানি, হাইড্রোজেন সালফাইড এগুলা। আচ্ছা, কি রে আমার এখানে কমেন্ট লোড হয় না কেন? ওকে, ও বাবারে বাবা, মানে হাত তুলতে তুলতে হচ্ছে সেফাতুল্লাহর বাইসেপ হয়ে গেছে ভাই রে ভাই, সে অবস্থা। আরে রিনন তো মনে হয় পুরা ক্লাসের হাত একলাই তুলে ফেললো, সে অবস্থা। কোডিং কোডিং জিনিসপাতি চলতেছে দেখা যায়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এটা সবাই বুঝছে, এটা নিয়ে আসলে কোনো সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশই নেই আমাদের। ওকে, সো তারপরেরটাই আসি। এখন আমরা আসি যে আমরা এখন যেই সকল অ্যাসিডরা 100% বিয়োজিত হয় না, অর্থাৎ যারা দুর্বল অ্যাসিড এবং ক্ষার, তাদের আমরা বিয়োজন ধ্রুবক ডিফাইন করব। সো এখন থেকে আমরা একটু মানে ভূমিতে ফেরত আসি। আমরা আমাদের কাছে দ্রাবক মানে হচ্ছে পানি। ওকে, সো এটা আমাদের কাছে মূল পয়েন্ট, আমাদের কাছে দ্রাবক ইকুয়ালস টু পানি, দ্রাবক ইকুয়ালস টু ওয়াটার। ওকে, সো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, দ্রাবক মানে পানি। ওকে, সো এখন হচ্ছে আমরা এখানে আসি প্রথম কথা যেটা, যে আমরা একটা দুর্বল অ্যাসিড চিন্তা করি HA, এটা হইতেছে পানিতে খুবই অল্প একটু আয়নিত হয়, আয়নিত হয়েছে H3O+ আয়ন এবং A- আয়ন উৎপন্ন করে। তো আমরা যদি এই বিক্রিয়াটা আছে এখানে AQ হবে আসলে, যদি আমরা এই বিক্রিয়াটা সাম্যধ্রুবক চিন্তা করি, সেই সাম্যধ্রুবক হবে কি উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এখানে পানি আসবে না কেন? কারণ পানি হচ্ছে একটা লিকুইড, লিকুইডের জন্য 1 হয়, এটা আমরা সবাই জানি। সো যেটা আমরা দেখতে পারলাম সেটা হচ্ছে এইখানে যে সাম্যধ্রুবকটা পাইলাম, এই সাম্যধ্রুবকটাকে আমরা বলি হচ্ছে অম্লের বিয়োজন ধ্রুবক, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। সিমিলারলি যদি আমরা একটা ক্ষারীয় পদার্থ নিই B-, এইটাকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া দিই তাহলে সে বিক্রিয়া করে HB এবং OH- উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়াটা যে সাম্য ধ্রুবক KB, এটাকে আমরা বলি ক্ষারের বিয়োজন ধ্রুবক। অর্থাৎ আমি যদি বলি যে এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা বিয়োজন ধ্রুবক বলি,
সো প্রথমটাকে আমরা বলি হচ্ছে অম্লর বিয়োজন ধ্রুবক। অম্লর বিয়োজন ধ্রুবক অর্থাৎ সে পানিতে কি পরিমাণে বিয়োজিত হয়ে H3O+ আয়ন উৎপন্ন করে সেটার একটা সাম্য ধ্রুবক হচ্ছে এটা। আর কেবি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। ওকে, ওকে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই দুইটা জিনিস, আমরা হচ্ছে কে এ এবং কে বি শিখলাম। তো আমরা যদি এই সাম্য ধ্রুবকের ডেফিনিশন গুলো যদি আমরা ফলো করি, আমরা একটু চিন্তা করি, খেয়াল করো, কে এর মান যত বেশি হয় এটার মানে হচ্ছে সাম্যাবস্থায় H3O+ এর ঘনমাত্রা তত বেশি। তার মানে যেহেতু একটা অ্যাসিড বেশি বেশি H3O+ তৈরি করতেছে, তার মানে অম্লের তীব্রতাও তত বেশি। সিমিলারলি যদি আমরা মনে করি যে কেবি এর মান বেশি, তাহলে আমরা বুঝবো যে সেই বেসটা বা সেই ক্ষারটা বেশি শক্তিশালী, কারণ সে তখন পানিতে বেশি বেশি OH- আয়ন উৎপন্ন করতে পারতেছে। এটাই কিন্তু আমাদের প্রাইমারি ডেফিনিশন ছিল, যে যে হইতেছে অ্যাসিড সে হচ্ছে বেশি বেশি H+ আয়ন তৈরি করবে, যে হচ্ছে ক্ষার সে পানিতে বেশি বেশি OH- আয়ন তৈরি করবে। সুতরাং যদি অ্যাসিড হয় তাহলে তার কে এর মান যত বেশি হবে তার স্ট্রেংথ তত বেশি বা তার শক্তিমাত্রা তত বেশি। যদি সে ক্ষার হয় তাহলে তার কেবি যত বেশি তাহলে তার শক্তিমাত্রা তত বেশি। তো আশা করি আমি কে এ এবং কেবি এর কনসেপ্টটা বুঝাতে পারলাম। তাহলে আমাকে একটু জানাই দত্ত ভাইয়া, হাত তুলে, যে তোমরা বুঝছো কিনা কে এ এবং কেবি এর কনসেপ্টটা। ওকে, আচ্ছা। কি রে, আমি বুঝলাম না এখানে কাহিনী কি আসলে। আচ্ছা, কমেন্ট করতে পারতেছি না কেন? আরে অদিতি, এই যে তুমিও বিল গেটস হয়ে যাও এখন। ওকে, আচ্ছা, বৃন্দা মজুমদার বুঝছে, নাজরিন বুঝছে। আচ্ছা, কেবি রিপিট করবো না? ওকে, ঠিক আছে, করবো, সমস্যা নেই। আচ্ছা, এই রুমা, রুমা দেখছি তো হাত তুলছো, হ্যাঁ হাত নামাও, হাত নামাও, এখন কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে মহিন পড়লাম তো, উদি আল্লাহ কি আবেগে আবেগ করে রে, আরে খোদা রে। আচ্ছা, ঠিক আছে, ওকে, সবাই বুঝতেছে মোটামুটি। আচ্ছা, গ্রেট। কে আর কেবি এর ডিফারেন্স হইতেছে, কে হচ্ছে অ্যাসিডের জন্য ডিফাইন করা হয়েছে আর কেবি হচ্ছে ক্ষারের জন্য ডিফাইন করা হয়েছে। ঠিক আছে। এই সাদিক, এ রে ওরে আল্লাহ, হোস্ট আইসা বলে যে বড় অপমানিত হইলাম, এই সব কোনো কথা মানে? সবার লগে সবাই মজা নেওয়া শুরু করছে, খাইছে রে। সিএল ইয়ার, ওরে বাবা, অনিন্দ তো পুরো অরিজন ফায়ার। আচ্ছা, ওকে, ওকে। আচ্ছা, সবাই হাত নামায় ফেলো। এই যে মোহাম্মদ ইরফান, পড়ছি, জাস্ট লাস্টটা পড়লাম আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমি আরেকবার কেবি এর কথাটা বলে আমি সামনে আগাই। সো একটা অম্লের জন্য যেমন অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আছে, ঠিক তেমনি একটা ক্ষারের জন্য বিক্রিয়াটা খেয়াল করো। একটা ক্ষার পানির সাথে বিক্রিয়া করে এইচবি এবং OH- তৈরি করতেছে। তাহলে এই যে বিক্রিয়াটা সাম্য ধ্রুবক, এটাকে আমরা বলি হচ্ছে কেবি। এবং কেবি এর মান যত বেশি, মানে সাম্যাবস্থায় ওই ক্ষারটা তত বেশি OH- আয়ন তৈরি করে, সুতরাং ওই ক্ষারটা শক্তিশালীও তত বেশি হবে, অর্থাৎ তার বেস স্ট্রেংথ তত বেশি। দ্যাটস ইট। তাহলে আমরা এখন সামনে আগাই। তাহলে আমরা এখন যে কনসেপ্টটা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল। তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, যেটা মনে করো এক গ্লাস পানি আছে, এখানে অসংখ্য পানির অণু আছে। তো আমি যদি ওই জায়গাটাতে একটু জুম ইন করি, এখানে দেখবো আমরা অনেকগুলো পানির অণু পরস্পরকে ধাক্কা দিতেছে। অর্থাৎ মনে করো যে এই যে হাইড্রোজেন পরমাণুটা, এইটা যে হচ্ছে এখানে একটা অক্সিজেনের সাথে ধুপ করে বাড়ি খাইলো, হইতেই পারে, কারণ তারা প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত। তো এখানে যদি তারা বাড়ি খায়, তাহলে দের ইজ আ চান্স যেখানে বন্ধন ভাঙবে। তো যদি এখানে বন্ধন ভাঙে, তাহলে এখানে দুইটা পানির অণু, খেয়াল করো, দুইটা পানির অণুর মধ্যে এরকম একটা বিক্রিয়া হওয়ার পসিবিলিটি আছে, যেখানে দুইটা পানির অণু পরস্পরকে বাড়ি মারলো। বাড়ি মারার কারণে হচ্ছে একে অপরকে প্রোটন দান করলো, অর্থাৎ একটা পানি যে হচ্ছে প্রোটন দান করলো সে OH- হয়ে গেল, আরেকজন সে যে প্রোটন অ্যাকসেপ্ট করলো সে হচ্ছে H3O+ হয়ে গেল। অর্থাৎ এই H3O+ হইতেছে অ্যাসিডের পরিচায়ক, অ্যাসিড, এবং এই OH- হইতেছে ক্ষারের পরিচায়ক, বেইজের পরিচায়ক। কিন্তু দুইটা সমান সমান পাওয়া যাচ্ছে, সুতরাং স্টিল নাও আমরা নিউট্রাল পজিশনেই আছি, খেয়াল করো কিন্তু। এবং এই ঘটনাটা খুব একটা বেশি ঘটে না, এটা প্রতি 1 কোটি অণুর মধ্যে 25 ডিগ্রিতে মাত্র একটা অণুর সাথে ঘটে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে এখানে যে আমরা একটা সাম্য ধ্রুবক পাবো KW, এটা হইতেছে আসলে H3O+ এর ঘনমাত্রা ইন্টু OH- আয়নের ঘনমাত্রার গুণফল, এবং এটাকে আমরা বলি হচ্ছে পানির আয়নিক গুণফল। ঠিক আছে।
অর্থাৎ একটা পানি নিজেই নিজেকে যদি আয়নিত করে তাহলে সে যে আয়নগুলো উৎপন্ন করে তাদের ঘনমাত্রার গুণফল সাম্যাবস্থায়, এটাই হচ্ছে কেডব্লিউ। এবং এটার মান আসলে তাপমাত্রার উপরে ডিপেন্ড করে, কারণ সাম্য ধ্রুবকের মান তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। আমরা যদি 25°C তাপমাত্রায় থাকি তখন এই মানটা হইতেছে 10⁻⁻14। অর্থাৎ আমরা এখন 25°তেই থাকবো সবসময়, সুতরাং আমাদের জন্য কেডব্লিউ এর মানটা হচ্ছে 10⁻⁻14। তাহলে আমি আবারও বলি পানির আয়নিক গুণফল জিনিসটা কি। যদি কোনো একটা লিকুইড পানি নেই আমরা, এখানে পানির অণুগুলো হচ্ছে ইতস্তত গতিশীল, অর্থাৎ তারা হচ্ছে একে অপরের সাথে ধাক্কা খাইতেছে, এখানে যাইতেছে ওখানে যাইতেছে। সো এই সময় এমন কিছু মোমেন্ট আসতেই পারে যেই সময় হচ্ছে একটা পানির অণু আরেকটাকে ধাক্কা মেরে আয়নিত করে ফেললো, অর্থাৎ একজন একজনকে প্রোটন আদান প্রদান করলো। সো যদি যে প্রোটন নিবে সে হইতেছে H3O+ হয়ে যাবে, আর যে প্রোটন ছেড়ে দিবে সে হচ্ছে OH- হয়ে যাবে। তাহলে সাম্যাবস্থায় এই দুইটা আয়নের ঘনমাত্রার গুণফলকেই বলা হয় কেডব্লিউ। এবং 25°C তাপমাত্রায় এই মানটা হইতেছে 10⁻⁻14। দ্যাটস ইট। এটা হচ্ছে মোটামুটি কেডব্লিউ ডেফিনিশন। যদি বুঝে থাকি তাহলে একটু হাত তুলি ভাইয়া। ওকে, 10⁻⁻14 মানে কত বলতে আমি তোমার প্রশ্ন বুঝিনি সিগমা। আচ্ছা নওশিন জামান, 50° হইলে হইতেছে কেডব্লিউ এর মানটা বেড়ে যাইতো বেসিক্যালি, কারণ এই প্রক্রিয়াটা হচ্ছে তাপহারী প্রক্রিয়া, আর আমরা জানি তাপহারী প্রক্রিয়াতে যদি তাপমাত্রা বাড়ে তাহলে সে বিক্রিয়াটা সম্মুখ দিকে চলে যায়। ওকে, আমার পাশে বিল্ডিং থেকে ক্লাস করতেছ সরপা, মানে তুই আমার আমার বাসা কই বলতো? ওরে খাইছে রে। এ বিপ্লব চন্দ্র, এই যে পড়ছি তো তোমার কমেন্ট, এই যে এই হাত তুলো হাত তুলো বিপ্লব, প্লিজ প্লিজ। ওকে, আই খোদা রে, এই যে নাদিম পড়ছি তোমার কমেন্ট, এখন বিল গেটস হয়ে যাও। আল্লাহ, এই যে শিলা মন্ডল, এই যে তোমার নাম পড়ছে কিন্তু তোমার নামটা এই যে অ্যালফাবেট গুলা ঠিক মতো বোঝা যায় না মিয়া। ওরে আল্লাহ, এই তোরা জানোস আমার বাসা কই? আরে সে অবস্থা তো। আচ্ছা আচ্ছা, মানের কি রূপ পরিবর্তন হবে এটা ওই যে ইসের উপর নির্ভর করে, কি বলো ওটার নাম, ডেল্টা এইচ এর উপরে নির্ভর করে। এই ডেল্টা এইচ এর মানটা যদি জেনে যাও তাহলে বের করতে পারবা। ওকে ঠিক আছে। আচ্ছা ওকে, বিনতে হাসান, ওকে ঠিক আছে। ফামিন জয়না, আচ্ছা ডান। এই আর যে আবির, এই আর যে রেডিও জকিদের তো দেখা যায় না ভাই, আরজেদেরকে কিভাবে দেখবো? হ্যাঁ, তো তাদেরকে তো শুনতে হয়। আমি আমি ঠিক বললাম কিনা? হ্যাঁ, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, কোটিতে একটু একটু পরে দেখাবো কিভাবে কোটিতে একটা কথাটা আমি কেন বললাম, এটা একটু পরে দেখাবো। ওকে, হ্যান্ডস আরে আন্ডার কভার হইলে কি হ্যান্ডস আপ বলতে বলতাম বেটা অগ্নিভ? হ্যাঁ, তাহলে তো আমার কভারই তো সব হয়ে যাইতো। সিয়া সদস্য, খোদা, আল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, সো এই হচ্ছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তো হাত নামায় ফেলো। তো আমি হচ্ছে এখন তাহলে একটু সামনে আগাই, তো মোটামুটি সবাই বুঝছি আমরা এখানে। তো এখানে যে কেডব্লিউ, এটাকে আমরা বলি হচ্ছে পানির আয়নিক গুণফল। সুতরাং আমি যদি হচ্ছে আবার একটু সামনে আগাই, এখন দেখি যেহেতু এখানে H3O+ এবং OH- আয়নের ঘনমাত্রা দুইটাই সমান, তাহলে আমি যদি মানটা এখানে বসাই দেই, খেয়াল করো আমি এখানে মানটা বসাই দিই, তাহলে আমি কি পাচ্ছি? কেডব্লিউ সমান সমান হচ্ছে H3O+ ইন্টু H3O+, দুইটার মান যেহেতু সমান, সমান সমান হচ্ছে 10⁻⁻14 সমান সমান হইতেছে। খেয়াল করো তাহলে এখান থেকে তুমি যদি একটু হিসাব করো, তুমি হচ্ছে এই মানটাই পাবা, প্রত্যেকটার মান 10⁻⁻7 মোলার। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, 1/10⁻7 মোল পার লিটার, রাইট? এরকম না জিনিসটা? অর্থাৎ প্রতি লিটারে প্রতি 1 কোটি অণুর মধ্যে একটা অণু আয়নিত হয়। এই যে 10⁻7 মানে হচ্ছে 1 কোটি, এটা হচ্ছে 1 কোটি, 1 কোটি। ওকে, সো এই জন্যই আমি কথাটা বলছিলাম যে 25°C তাপমাত্রায় এই যে পানির অণুগুলোর মধ্যে সংঘর্ষ হয়, এর মধ্যে প্রতি লিটারে মাত্র 1 কোটি অণুর মধ্যে একটা অণু আয়নিত হয়, রাইট? সো এটা হচ্ছে আমাদের মোটামুটি ধ্রুবকটা, এই ধ্রুবকটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যাই হোক, তো এখন তাহলে আমরা সামনে আগে ফান ফ্যাক্ট ছিল, এটা তোমাদের এত হিসাব না করলেও চলবে। তো এখন আমরা আসি, আমরা পিএইচ ডিফাইন করি। পিএইচ কাকে বলে? পিএইচ হচ্ছে কোন একটা জলীয় দ্রবণের অম্লত্বের পরিমাপক, অর্থাৎ একটা জলীয় দ্রবণে অ্যাসিড বা ক্ষারের মাত্রাটা কতটুকু সেটা আমরা পিএইচ দিয়ে বুঝি। পিএইচ এর ডেফিনিশন হইতেছে, এটা আমরা সবাই জানি, নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। যেহেতু আমরা ক্লাসের শুরু থেকে বলে দিছি যে হাইড্রোজেন আয়ন মানে হাইড্রোনিয়াম আয়ন, সুতরাং নেগেটিভ লগ অফ হাইড্রোনিয়াম আয়ন ঘনমাত্রা। সুতরাং আমরা যদি আর একটু সামনে আগাই, 25°C তাপমাত্রায় যেহেতু আমরা জানি যে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হইতেছে 10⁻⁻7 মোলার, সুতরাং আমরা বলতে পারি যে 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। তাহলে অম্লীয় দ্রবণে যেহেতু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা মানে নিউট্রাল দ্রবণের চেয়ে বেশি হবে, আর আমরা এখানে দেখতেই পারতেছি এখানে একটা মাইনাস সাইন আছে দেখে ভাইয়া, এইটার মান অর্থাৎ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যত বাড়বে পিএইচ এর মান তত কমবে।
সুতরাং যদি আমাদের অম্লীয় দ্রবণ হয়, অম্লীয় দ্রবণের পিএইচ এর মান হবে <7। সিমিলারলি ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান হবে <7। সো এটাই আমরা ডান পাশে দেখতে পারতেছি। আসলে এটাই আমরা ডান পাশে দেখতে পারতেছি। খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের পিএইচ 7। এটার চেয়ে যত আমরা কম পর্যায়ে যাব সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিডিক। যত আমরা বেশিতে যাব সাথে, তত আমরা বলবো হচ্ছে দ্রবণটা ক্ষারীয়। অর্থাৎ সাথে হচ্ছে নিউট্রাল, সাথের চেয়ে কম পিএইচ বিশিষ্ট জলীয় দ্রবণ হচ্ছে অম্লীয় জলীয় দ্রবণ, সাথের চেয়ে বেশি পিএইচ বিশিষ্ট জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয় জলীয় দ্রবণ। এবং তুমি যদি থিওরিটিক্যালি চিন্তা করো এই স্কেলটা কত পর্যন্ত যাইতে পারে, এই স্কেলটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। বাট আমাদের এক্সপেরিমেন্টাল লিমিট হচ্ছে লিমিটেড। আমাদের এক্সপেরিমেন্টাল লিমিট হচ্ছে মোটামুটি -2 to 3 এরকম আর কি। মোটামুটি এক একটা পিএইচ মিটারের লিমিট এক এক রকম থাকে। আর হায়ার লিমিট হইতেছে মোটামুটি এরকমই 15 to 17। ওকে, মানে এটা পিএইচ মিটার টু পিএইচ মিটার ভ্যারি করে। আচ্ছা, কেন এই কথাটা বললাম এটা একটু উল্লেখ করে নিই আর কি। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে পিএইচ এর মান হইতেছে 0 থেকে 14 পর্যন্ত হয়। এটা একটা কমপ্লিট বুলশিট ধারণা। কারণ আমি নিজেই ডিল করি -2 পিএইচ এর আমি দ্রবণ নিয়ে আমি নিজেই ডিল করি। অর্থাৎ আমি যখন আমার তোমার সিলিকা সিনথেসিস করার জন্য আমি যখন অ্যাসিড দ্রবণ তৈরি করি, তখন আমি হচ্ছে 15.6 মোলার HCl দ্রবণ থেকে আমি হচ্ছে 1.2 মোলার HCl দ্রবণ তৈরি করি। সো ওইখানে কিন্তু পিএইচ এর মানটা খেয়াল করো, আমি যখন 1.2 মোলারে আসতেছি তখনও কিন্তু পিএইচ এর মানটা নেগেটিভই হবে। সো তার মানে এখানে নেগেটিভ হওয়াটা কিন্তু ইস্যু না, ইস্যু হইতেছে এইটা মনে করাটা। আচ্ছা, এটা আমরা কেন মনে করি এই ধারণাটা আমি তোমাদেরকে একটু ভেঙে দেই। এটা হচ্ছে একটা স্কেল। ওকে, এটা হচ্ছে একটা স্কেল, ঠিক আছে? তুমি তুলনা করার জন্য তুমি একটা দৈর্ঘ্যের স্কেল চিন্তা করতে পারো। যেমন ধরো যে মনে করো যে তোমার কাছে একটা ছোট সেন্টিমিটার স্কেল আছে যেখানে 0 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত দাগ দেওয়া যাবে। ওকে, এখানে কতগুলো দাগ দেওয়া আছে, 0, 1, 2, 3 করে আপ টু 15 পর্যন্ত। তাহলে আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, আচ্ছা তুমি একটা লাইনের দৈর্ঘ্য পরিমাপ করো, যে লাইনের দৈর্ঘ্যটা হচ্ছে মনে করো যে 7 সেন্টিমিটার, তুমি কি এই স্কেল দিয়ে সেই দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারবা কিনা? অ্যান্সার ইজ ইয়েস, তুমি পরিমাপ করতে পারবা, কারণ এই স্কেল দিয়ে এটা মাপা যাবে। এখন আমি তোমাকে যদি বলি আচ্ছা এই স্কেলটা ব্যবহার করে তুমি একটা বিল্ডিং এর উচ্চতা পরিমাপ করো তো দেখি, তুমি কিন্তু পারবা না, রাইট? কারণ বিল্ডিং এর উচ্চতা হইতেছে অনেক বেশি। একটা বিল্ডিং এর উচ্চতা মনে করো যে আমি বললাম যে ধরো যে 20 মিটার একটা বিল্ডিং এর উচ্চতা, 20 মিটার, 20 মিটার মানে হইতেছে 2000 সেন্টিমিটার। তার মানে তোমার স্কেল দিয়ে 2000 সেন্টিমিটার মাপা যাবে না। এর মানে কি এই যে 2000 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো বস্তু এক্সিস্টই করে না দুনিয়াতে? এটা তো হইলো না ভাই, এটা তো একেবারেই মেনে নেওয়া যায় না। মানে তোমার যন্ত্র দিয়ে এটা পরিমাপ করা যাবে না, এর মানে তো এই না যে ওটা ওটা আনরিয়ালিস্টিক হয়ে গেল, এরকম কোনো কথা নাই। আমাদের ইউজুয়াল যে 0 থেকে 14 যে স্কেলটা আছে এটা হচ্ছে কসমেটিক্স এর মধ্যে দেওয়া থাকে। এই পিএইচ এর যে মিটারটা হচ্ছে কসমেটিক্স এর পিএইচ মাপার জন্য। কসমেটিক্স মানে যেগুলো আমরা গায়ে ইউজ করি। সো এগুলো খুব বেশি অ্যাসিডিক বা খুব বেশি ক্ষারীয় হইতে পারবে না, এদের পিএইচ এর লেভেলটাও খুবই ন্যারো থাকে। ইউজুয়ালি এদের পিএইচ গুলো 5 থেকে 8, 9 হাইয়েস্ট এরকম যায়। যেমন সাবানের সবচেয়ে ইউজুয়াল পিএইচ হচ্ছে 10.5 থেকে 11, মাঝে মধ্যে 12 হয়, ডাভের পিএইচ আরো কম, ইত্যাদি। সো এই যে পিএইচ এর স্কেলটা খেয়াল করো, এগুলো হচ্ছে আমাদের ইউজুয়াল হাউসহোল্ড বস্তুর পিএইচ। এদের মানটা খুব বেশি ক্ষারীয় পিএইচেও যায় না, খুব বেশি অম্লীয় পিএইচেও যায় না। সুতরাং এদের মানগুলো হইতেছে তুমি যদি ইনক্লুড করতে চাও 0 থেকে 14 ইজ আ ফেয়ার এনাফ। এটা এটা একটা ফেয়ার এনাফ স্কেল, কারণ তুমি এর চেয়ে বাইরে যাবা না কসমেটিক্স এর পিএইচ পরিমাপ করতে, তুমি জানো। কিন্তু তুমি যদি আমারে জিনিসটা দাও আমি কিন্তু এটা দূরে ফালাই দিব। কারণ আমি যে সবচেয়ে ডাইলিউট অ্যাসিডটা নিয়ে কাজ করতেছি, সবচেয়ে যে লঘু অ্যাসিডটা নিয়ে কাজ করতেছি, তারই তো পিএইচ হইতেছে -0.98, রাইট? আমি যদি বলি আমি হয়তো আমার আমার দ্রবণের পিএইচ হইতেছে -0.98, আমি সেদিনও মাপছি এটা। ওকে, সো তার মানে এটা মনে করি না যে নেগেটিভ পিএইচ এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না তোমার স্কেলে, এক্সিস্ট করে না আমার স্কেলে, ঠিকই এক্সিস্ট করে। তার মানে তোমার কাছে স্কেলটা ছোট দেখে তুমি মনে করতেছো এর চেয়ে বড় যে কোনো মান ইম্পসিবল, এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা। সো এটা একটু মাথায় রাখবা ভাইয়া, যে পিএইচ এর স্কেল থিওরিটিক্যালি -ইনফিনিটি টু +ইনফিনিটি যাইতে পারে, বাট এক্সপেরিমেন্টালি এটা মোটামুটি -2 3 টু +17 পর্যন্ত আপ টু হইতে পারে। কেন এই কথাটা দুটো আলাদা করে বললাম, এটা আসলে আরেকটু বড় হইলে বুঝবা, যখন তোমরা হচ্ছে নন অ্যাকোয়াস মিডিয়ামে অ্যাসিড বেস পড়বা আর কি, যদি কেউ কেমিস্ট্রি পড়ো। বাট এখন এটা আপাতত বোঝার দরকার নেই। এটা একটা ফান ফ্যাক্ট হিসেবে বললাম, তোমাদের পিএইচ স্কেল কত এটা কিন্তু এত ইম্পর্টেন্ট ইস্যু না, তোমাদের অঙ্ক করতে পারলেই হইলো। বাট অনেকেরই একটা ভুল ধারণা থাকে, আমি আমার অনেক দিনের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তোমাদের বেশিরভাগ মানুষের এই ভুল ধারণাটা থাকে যে তোমরা মনে করো যে পিএইচ স্কেল হইতেছে 0 থেকে 14 পর্যন্ত, এন্ড দ্যাটস আ কমপ্লিট বুলশিট। ওকে, এটা পিএইচ স্কেলের কোনো নমুনার মধ্যে পড়ে না। সো আশা করি আমি বুঝাতে পারলাম। তো আমি তোমাদের সাথে এখন একটু কনভারসেশনে যাই, তোমাদের যদি বুঝে থাকো একটু আমাকে জানাই দাও ভাইয়া। ওকে,
ওকে, আচ্ছা, আমি কেন কমেন্ট দেখতে পারি না আমি আসলে বুঝি না। ওকে, এই কিসের ইনফরমেশন চলতেছে রে? একদিন ক্লাস মিস অনলি ফর ফুচকা, আয় সর্বনাশ। এ কি কি আসিফ, কিসে? ওকে, ঠিক আছে। এই যে শাইরিন শিকদার, লাবণী লাবণী, এই যে তোমারে দেখছি আমি। আরে ফারিয়া, হ্যাঁ, সাবাস। ওরে পোলাপাইন তো পুরা আমার 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 কপিরাইট করা পোজ নকল করতেছে পোলাপাইন। এই যে অহনা, এটা যে আমি সবসময় দিই, আমার ছবিতে যা দেখো সবগুলা ছবিতে আমি এই পোজ দিছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবারই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নাফিসা তাবাসসুম, তোমার নাম পড়ছি। এরে ভাই, আর এই কমেন্টের মধ্যে তোমাদের নাম পড়তে যে আমার তো নিজের শাহরুখ খান মনে হয় মিয়া, হ্যাঁ? এটা কোনো কথা? তোমরা মানে কি সব যে করো না করো, মানে ক্লাস শেষ হওয়ার পরেই আমার মা যখন আমার দুটা গালি মারে তখন আমি বুঝি না আমি তো শেখ মোহাম্মদ, আর মানে আমি তো শাহরুখ খান না। এই এমনি আশা জাগাই তো হয় বেটা, হ্যাঁ? আমার নাম পরে আমার নাম করতে করতে আমার উপর সেলেব বানাই দিছে। দূর। ঠিক আছে। ওকে। আচ্ছা। ওকে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, ওকে, ডান, সবাই মোটামুটি বুঝছে। ঠিক আছে, আমরা তাহলে আরেকটু সামনে আগাই। আমরা মোটামুটি ম্যাথমেটিক্স এর পার্ট আসলে আমরা যাবোই না মোটামুটি আজকে। ওকে, সো আমরা এখানে আসি। আমরা জানি যে আয়নিক গুণফল থেকে কে ডাব্লিউ সমান সমান হচ্ছে হাইড্রোনিয়াম এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রা গুণফল। যদি আমরা দুই পাশে নেগেটিভ লগ নিয়ে নিই, যেটা হচ্ছে পিএইচ এর ডেফিনিশন, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। সো আমরা একটু এপাশ ওপাশ করলাম, এটা সাধারণ ম্যাথমেটিক্স করতেছি, এটা নিয়ে প্যারা নিও না। সো আমরা ডিফাইন করলাম যে নেগেটিভ লগ অফ কে ডাব্লিউ পিএইচ এর মতো, এটা হচ্ছে পিকে ডাব্লিউ। নেগেটিভ লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটাও পিএইচ আগে থেকেই ছিল। আর নেগেটিভ লগ অফ OH মাইনাস কে আমরা বললাম পিওএইচ। সুতরাং আমরা এখানে দেখে গেলাম যে পিএইচ এর রিলেশনশিপটা কিরকম। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু হইতেছে পিকে ডাব্লিউ। সুতরাং আমি যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে ডাব্লিউ এর মান হচ্ছে 10⁻⁻14। সুতরাং আমরা বলতে পারবো যে পিকে ডাব্লিউ এর মান হচ্ছে তার মানে 14। আমি এখান থেকে বলতে পারি যে পিকে ডাব্লিউ ইকুয়ালস টু হইতেছে 14। সুতরাং এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, আমরা পাচ্ছি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14 এট 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমরা অন্য কোনো তাপমাত্রায় আপাতত পড়াশোনা করবো না। তো এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি। স্কেলটাতে খেয়াল করো, এক্সপেরিমেন্টাল লিমিট, যেটা আমি একটু আগে বুঝাইলাম তোমাদেরকে। ওকে, তো এখন আমরা মোটামুটি আরেকটা জিনিসে চলে আসছে, অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারের বিয়োজন ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তোমাদের যদি মনে থাকে, আমরা হচ্ছে কে এ এবং কে বি ইন্ডিভিজুয়ালি পড়ছিলাম। তো একটা অনুবন্ধী জোড়া মনে করো, এটা হচ্ছে অনুবন্ধী অম্ল, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। সো অনুবন্ধী অম্লের কে এর ইকুয়েশনটা আশা করি দেখতে পারতেছো, এবং এটা তোমরা বুঝতেই পারতেছো এটা কিরকম হবে। অনুবন্ধী ক্ষারেরটাও দেখে নাও, এইচ এ এবং OH মাইনাস কে বি এর ইকুয়েশনটা কিরকম হবে। এটা কিন্তু শুধুমাত্র খেয়াল করো অনুবন্ধী জোড়ার জন্য প্রযোজ্য, অনুবন্ধী জোড়া। ওকে, অবভিয়াসলি কনজুগেট পেয়ার। কনজুগেট না হইলে কিন্তু আমরা এখন যা যা করতেছি সব ইন ভেইন, এগুলো চলবে না। সো আমি যদি কে আর কেবি কে গুণ করি, কে আর কেবি কে গুণ করলে মানে কি, যে এইটা আর এটা গুণ করা। সো গুণ করলে দেখো এখানে আসলে আচ্ছা, এখানে HA হবে, সরি, এখানে HA হবে, হ্যাঁ। HA এবং HA কাটাকাটি যায়, A মাইনাস এবং A মাইনাস কাটাকাটি যায়। থাকে আসলে কি, থাকে হইতেছে H3O প্লাস ইন্টু OH মাইনাস, রাইট? H3O প্লাস ইন্টু OH মাইনাস। এবং আমরা জানি যে হাইড্রোনিয়াম আয়ন এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রা গুণফলটাকে আমরা বলি হচ্ছে কে ডাব্লিউ। অর্থাৎ অনুবন্ধী জোড়ের কে এ এবং কে বি অর্থাৎ বিয়োজন ধ্রুবক দ্বয়ের গুণফলের মান কে ডাব্লিউ সমান। যদি আমি দুই পাশে নেগেটিভ লগ নেই, আমি পেয়ে যাচ্ছি পি কে ডাব্লিউ ইকুয়ালস টু হইতেছে পি কে এ প্লাস পি কে বি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্ক, এটা আমাদের সামনে কাজে লাগবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা সম্পর্ক। ওকে, তো আশা করি আমরা কে এ এবং কে বি এর মধ্যে সম্পর্কটা বুঝতে পারলাম। তোমরা যদি বুঝতে থাকো তাহলে একটু হাত তুলে ভাই জানাই দাও। আচ্ছা, আমি আবার কি যে হইতেছে আমার এখানে, ভাই রে ভাই, 3,500 কমেন্ট পড়ছে আজকে, ওরে আল্লাহ, আমি কি এতই গল্প করছি তোমাদের সাথে? ও মাই গড। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, বুঝছি 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 বুঝছি। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, হ্যাঁ, আজকে আমরা গল্পই করছি বেসিক্যালি, এটাই হয়েছে। তাই তো দেখতেছি 1.5 ঘন্টা অলমোস্ট পার হয়ে গেছে।
থ্যাংক ইউ বিপ্লব। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ফরিদা। আচ্ছা, ফরিদা আমার বড় খালার নাম বাবা। ওকে ঠিক আছে। আচ্ছা উম ওকে। হ্যাঁ হ্যাঁ, এসে পড়ো এসে পড়ো, কোনো প্যারা নাই, চিল। ওকে আচ্ছা। আচ্ছা ওকে 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 ওকে। আচ্ছা সো মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি আর কি। আচ্ছা মোটামুটি সবাই বুঝছে। আমি হচ্ছে আরেকবার তোমাদেরকে একটু রিভিশনটা দিয়ে নিই। তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে আগের স্লাইডে কি করছিল, ওটা একটু তোমাদেরকে বলতে। সো আগের স্লাইডে যেটা হয়েছে, আমরা হচ্ছে পিএইচ এর পিওএইচ এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি। এখানে হচ্ছে কে ডাব্লিউ, এটা সমান সমান হচ্ছে আমরা জানি H3O প্লাস ইন্টু OH মাইনাস, দুই পাশে নেগেটিভ লগ নিয়েছি, তারপর একটু হিসাব নিকাশ করছি, দ্যাটস ইট। তোমরা যখন ইয়েটা পাবা, লেকচার শিটটা পাবা, এটা আরেকবার দেখে নিও, বুঝে যাবে। আর এই স্লাইডে যেটা আমরা করছি, আমরা সিমিলারলি আমরা কে এ এবং কে বি অনুবন্ধী জোড়ের জন্য, অনুবন্ধী জোড়ের জন্য এটা হচ্ছে অবশ্যই অনুবন্ধী জোড়। ওকে, অনুবন্ধী জোড়ের জন্য কে এ এবং কে বি এর মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করছি। সো এখানে আমি যদি দুই পাশে নেগেটিভ লগ নেই, এন্ড উই হ্যাভ গেট দি ইকুয়েশন ফর পি কে ডাব্লিউ। সো এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ওকে, সো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আজকের কাহিনী। আজকে আমরা মোটামুটি আর সামনে এখনো মনে হয় সুযোগ মনে হয় না যে পাবো, কারণ আমরা কনসেপ্ট সবগুলো শেষ করে ফেলছি। সো এই পর্যন্ত আমি রাখলাম। তাহলে আমরা আগামী ক্লাস থেকে এক্সটেন্ডেড প্রবলেম সলভিং একটা ক্লাস করব। ওই ক্লাসে আমরা সকল ধরনের অঙ্ক করব, 1.5 ঘন্টা ধরে শুধু আমরা অঙ্কই করব। ঠিক আছে, সো ওই ক্লাসটাতে ইনশাল্লাহ মজা হবে সবার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে খোদা হাফেজ, সবাই ভালো থাকবা। ওকে, খোদা হাফেজ।